আজকে আমাদের যেই কোর্সের মেইন বিষয়বস্তু হচ্ছে যে সম্পত্তির দলিল পরিচিতি। তো আজকে আমরা দলিল পরিচিতি যেই ক্লাসটা এটা যদি সম্পূর্ণ দেখতে পারি, তো আশা করি যেকোনো প্রকারেরই দলিল হোক, চাই সেটা নতুন হোক অথবা পুরাতন হোক, আপনারা সেই দলিলটা দেখে বুঝতে পারবেন যে এটা কোন প্রকারের দলিল বা এটা থেকে আপনারা কি জিনিসগুলো বের করতে করতে হবে আপনাদেরকে। যদি প্রয়োজন হয় আপনারা একের অধিকবার পরবর্তীতে ভিডিওটা যেহেতু রেকর্ড করা থাকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন, যেহেতু আমাদের মোটামুটি টাইমও হয়ে গেছে, তো আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের এই ক্লাস যখন আমরা শুরু করব, করার আগে আমাদের সামান্য একটু বেসিক ধারণা রাখতে হবে এই যে দলিল সম্পর্কে। না হলে আমরা কিন্তু কিছুটা হলেও ভুল করব। তো এইজন্য আমরা প্রথমেই একটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে যে ডকুমেন্ট, ইনস্ট্রুমেন্ট আর ডিড। এই ৩ টা জিনিস কি এগুলো একটু আমাদেরকে জানতে হবে। ডকুমেন্ট আমরা সেই জিনিসটাকে বলবো যেটার মধ্যে কিছু অঙ্কিত থাকে। সেটা কোনো শব্দ হইতে পারে, ডট হইতে পারে, যাই কিছু হইতে পারে, কোনো ছবিও হইতে পারে। সেই জিনিসটাকে আমরা সাধারণভাবে বলবো যে এটা হচ্ছে একটা ডকুমেন্ট। এখন ইনস্ট্রুমেন্ট কোনটা? তো ইনস্ট্রুমেন্ট হচ্ছে যে এটাও কি হবে? লিখিত হবে। কিন্তু এটার মধ্যে কি থাকবে? যে কোনো এক পক্ষের সিগনেচার করা থাকবে, তার দায়বদ্ধতা থাকবে। ডকুমেন্টে কিন্তু কোনো দায়বদ্ধতা থাকে না। অর্থাৎ আপনি একটা ছবি আর্ট করলেন, এটা একটা ডকুমেন্ট। ইনস্ট্রুমেন্ট হইতে গেলে সেই ছবিটা আপনি আর্ট করছেন, ছবিটার নিচে আপনি কিছু লিখবেন, কিছু দায়িত্ব থাকবে, কিছু আপনার অধিকার অথবা আপনার যে দায়িত্ব সেখানে বর্ণিত থাকবে, সেটাই হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট। আর দলিল বা ডিড আমরা যেটাকে বলি, উপরে দুটো জিনিসই থাকতে পারে। সেখানে ছবি থাকতে পারে, সেখানে দায়িত্ব থাকতে পারে। কিন্তু সেটা দলিল হইতে গেলে অবশ্যই সেখানে যেটা হবে সেটা হচ্ছে যে লিখিত হবে, সাইনকৃত হবে এবং ২ জন সাক্ষী এট লিস্ট সেখানে থাকবে। তাহলে যেই জিনিসটাকে আমরা দলিল বলতে পারবো সম্পত্তির ক্ষেত্রে, সেখানে অবশ্যই যিনি সম্পাদন করেছেন তার সিগনেচার থাকবে এবং ২ জন সাক্ষী দ্বারা এটা প্রত্যায়িত হবে। আর ইনস্ট্রুমেন্ট হইলে শুধু দায়িত্ববোধ থাকবে, এক পক্ষের সিগনেচার হলেই চলবে। আর ডকুমেন্টে কোনো প্রকার আমাদের সিগনেচারের প্রয়োজন নাই। যেকোনো জিনিস, ছবি, ডট যেটা সেটাই হচ্ছে একটা ডকুমেন্ট। তো আশা করি ডকুমেন্ট, ইনস্ট্রুমেন্ট এবং ডিড এই ৩ টা সম্পর্কে আপনাদের বেসিক ধারণা হলো। তো এখন আমরা চলে যাই যে আসলে এই যে দলিল জিনিসটা কি? তো ১ম এই বেসিক অর্থে আমরা যদি বলি, দলিল হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা কাগজ যেটার মধ্যে পক্ষদ্বয়ের সিগনেচার করা থাকে অথবা যেকোনো এক পক্ষের সিগনেচার করা থাকে এবং কমপক্ষে ২ জন। আমরা দলিলে ৩ জন, ৪ জন, ইচ্ছা করলে ১০ জনও সাক্ষী দিতে পারবো। তবে কমপক্ষে ২ জন সাক্ষী দ্বারা প্রত্যায়িত হবে। অর্থাৎ সাক্ষীরাও সেখানে সিগনেচার করবে এবং সেই দলিলে কিছু দায়িত্ব অথবা কর্তব্য সেটা কি হবে? ট্রান্সফার হবে। যেমন আমরা বিক্রয় করি, তার মানে কি? আমার যে অধিকার ছিল সেটা আরেকজনকে আমি দিয়ে দেই। আমার ওনারশিপটা আমি ট্রান্সফার করে দেই। তো এক কথায় যদি বলি এটাই হচ্ছে আমাদের দলিল। এখন দলিলকে প্রধানত আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক পক্ষ দ্বারা সম্পাদিত, অর্থাৎ যেই দলিলে শুধু এক পক্ষের সিগনেচার হইলেই যথেষ্ট। সেটা হচ্ছে, যেমন আমরা যদি না দাবিপত্র যদি দলিল দেখি, মুক্তিপত্র, সেখানে এক পক্ষ স্বীকার করতেছে যে আমি এই সম্পত্তির উপর আমার অধিকারটা পরিত্যাগ করলাম। তো এটা হচ্ছে ডিড পোল বা এক পক্ষের যেই স্বীকারোক্তি। আরেকটা যেটা হচ্ছে ইনডেনচার, এটা হচ্ছে যে উভয় পক্ষ দ্বারা সম্পাদিত হবে। যেমন কবলা দলিল ২ জনেরই সেখানে আপনারা সিগনেচার দেখতে পারবেন। বিনিময় দলিল সেখানে ২ জনেরই সিগনেচার দেখতে পারবেন। তাহলে প্রধানত আমরা দলিলকে ২ প্রকার পাবো। যেটা এক পক্ষ দ্বারা সম্পাদিত হবে সেটাকে আমরা ডিড পোল, আর যেটা ২ পক্ষ দ্বারা সম্পাদিত হবে সেটাকে আমরা ইনডেনচার বলবো। তো এখন আমাদের বাস্তব জীবনে যে সমস্ত দলিল ব্যবহৃত হয়, যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল নলেজ ভিত্তিক, তো আমরা যেই দলিলটা পাবো এগুলোকে ম্যাক্সিমাম যেই কবলা, খাস কবলা, খোস কবলা, বিক্রয় কবলা বা সেল ডিড বলে। এই টোটাল জিনিসটা কিন্তু একই জিনিস। এখানে ভিন্ন কিছুই না। এলাকা ভেদে, অবস্থান ভেদে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে একটু এগুলো পরিবর্তন হতে পারে। তো তার মানে আমরা এতটুকু বুঝলাম, সেটা হচ্ছে যে যেটাই খাস কবলা, সেটাই কবলা, সেটাই খোস কবলা, বিক্রয় কবলা, সেল ডিড। এখন আপনার অঞ্চলে যেটা বলে আপনি সেটা বুঝে নিবেন। তো এখন বিক্রয় জিনিসটা কি বা এই সেল জিনিসটা কি? তো এটার পূর্ণাঙ্গ যদি আমরা আইনগত ব্যাখ্যা চাই, আমাদের এই কোর্সে আমাদের কিন্তু ১৮৮২ সালে সম্পত্তি হস্তান্তর আইনের ৫৪ ধারায় উল্লেখ করা আছে, যেটা আমরা ইন ডিটেইলে সেখানে পড়ব। তারপরে এক কথায় হচ্ছে আপনি টাকা পয়সার বিনিময়, মূল্যের বিনিময়, যখন আপনি ওনারশিপ ট্রান্সফার করবেন, আপনার সম্পত্তির মালিকানা কারো কাছে আপনি হস্তান্তর করবেন, সেখানটাকেই আমরা বলব সেল বা কবলা।
তো তাহলে এক কথায় বুঝলেন, আপনি যখন টাকা পয়সার বিনিময়ে কোনো সম্পত্তির লেনদেন করবেন সেটাকে আমরা কবলা বলবো। আর বিস্তারিত আমরা 1882 সালে যে সম্পত্তি হস্তান্তর আইনের 54 ধারা আমরা সেখানে পড়বো, যে এই যে আমরা টাকাটা আংশিক হইতে পারে, সামান্য নগদ হইতে পারে, বাকি হইতে পারে, টাকা নাও হইতে পারে, সেটা সেখানে পড়বো। তো তাহলে আমাদের কবলা দলিলটা হয়ে গেল। আশা করি এটা আপনাদের কাছে একদম স্বচ্ছ একটা ধারণা থাকলো যে বিক্রয় বা সেল জিনিসটা কি। এখন এই আমরা দেখি অনেক ক্ষেত্রে আমাদের কাছে টাকা পয়সা একসাথে থাকে না, বা আমরা ৩ মাস ৪ মাস পরে সম্পত্তিটা ক্রয় করব। তো এই মর্মে আমরা বিক্রেতার সাথে কি করি, একটা চুক্তি করি, যেটাকে আমরা বলি যে বায়নামা দলিল করি আমরা। এই বায়নামা দলিল জিনিসটা কি সেটা এখন আমরা একটু দেখি। তো বায়নামা দলিলটা হচ্ছে যে আসলে সম্পত্তিটা আপনি ভবিষ্যতে ক্রয় করবেন অথবা বিক্রেতা আপনার কাছে বিক্রয় করবে, এই মর্মে একটা লিখিত চুক্তি, এটাই হচ্ছে বায়নামা। পূর্বে এটাকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ছিল না, কিন্তু ২০০৪ সালের পরে কি করা হয়েছে, ৪ সালে রেজিস্ট্রেশন আইনকে সংশোধন করার ফলে এই বায়নামা দলিলটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হয়ে গেছে। তো এই জন্য রেজিস্ট্রেশন আইন এবং সম্পত্তি হস্তান্তর আইনে কিছু ধারা যুক্ত করা হয়েছে। তো মূলত বায়নামাটা হচ্ছে আপনার একটা চুক্তিপত্র, যে আপনি ভবিষ্যতে একটা সেল ডিড সম্পন্ন করবেন, সহজ কথা এটা। আর বায়নামা করলে আপনার কোনো প্রকার মালিকানা আসে না, জাস্ট একটা চুক্তি থাকে আপনার। এখন এই বায়নামা দলিলে নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে। আপনারা যে মেয়াদে এগ্রি করেন, ১ মাস, ২ মাস, ৫ মাস, ৭ মাস আপনাদের খুশি মতো। আর যদি আপনারা কোনো প্রকার মেয়াদ না দেন, তখন সেটাকে আমরা ৬ মাস ধরে নিব। আর এই বায়নামাকৃত সম্পত্তি যতদিন পর্যন্ত আপনি এই বায়নামাটা আইনানুগভাবে বাতিল না করতেছেন, অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন না। তাহলে আমরা ২ টা দলিল দেখলাম, একটা সেল ডিড, একটা হচ্ছে বায়নামা। সেল ডিডটা হচ্ছে মালিকানা হস্তান্তরিত হয়ে যাবে টাকার বিনিময়ে, আর বায়নামা হচ্ছে ভবিষ্যতে আপনি সেল ডিড করবেন এই মর্মে একটা এগ্রিমেন্ট বা চুক্তি। এটাই জাস্ট হচ্ছে আমাদের বায়নামা। তো বায়নামার খরচ বা সেল ডিডের খরচ এগুলো আমরা দেখাবো আপনাদেরকে, যে কোন দলিলের কত খরচটা হয়। এখন আসি আমরা সবচেয়ে জনপ্রিয় এবং কৌতূহলীয় যে দলিল, সেটা হচ্ছে আমাদের হেবা দলিল। এই হেবা দলিলটা বুঝতে হলে আমরা সিম্পল একটা কনসেপ্ট মাথায় রাখবো। মুসলিম ব্যক্তি তার সম্পত্তিটা যে দান করে, মুসলিম আইনে সেটাকে হেবা বলে। এই দান আপনি অ্যাক্রস যে কাউকে করতে পারেন, কখন সেখানে কোনো রেস্ট্রিকশন কিন্তু দেওয়া নাই। কিন্তু যেহেতু একটা সরকার আছে, সরকারের কিছু টাকা পয়সার প্রয়োজন রাষ্ট্র চালানোর জন্য, রাষ্ট্রের যারা কাজ করে তাদের বেতন দেওয়ার জন্য। তো এজন্য সরকার যেটা করেছে, যে আপনি যে হেবাটা করবেন, এটা যাকে তাকে হেবা করলেই সেই হেবাটা ১০০ টাকায় রেজিস্ট্রেশন করতে পারবেন না। তার একটা নির্দিষ্ট ১৫ টা সম্পর্ক দিছে। এই সম্পর্কের মধ্যে যদি আপনি গিফট করেন, তারা বলতেছে যে আমরা এটা ১০০ টাকায় রেজিস্ট্রেশন করার সুযোগ দিব। এর বাইরে হলে আপনাকে গিফট ডিড বা দান দলিলের মতো খরচ দিতে হবে। এটাই। হেবা কিন্তু অন্য কিছুই না। হেবাটাও জাস্ট একটা দান, যেটা মুসলিম সম্প্রদায় করে। এখন এই দানের বিষয়বস্তু আমরা এখন একটু দেখি। তো দেখেন, এইটি মুসলিম সম্প্রদায়ের একটি দলিল। আপনি কোনো প্রকার বিনিময় নিবেন না। কোনো প্রকার টাকা-পয়সা কোনো কিছু নিবেন না। সম্পূর্ণ ফ্রি হয়ে, ফ্রি মাইন্ডে, খুশি হয়ে আপনি সম্পত্তিটা দান করে দিলেন। এটাকেই মুসলিম আইনে বলতেছে হেবা। হেবা আপনি যে কাউকে করতে পারেন। প্রকৃত মুসলিম আইন অনুযায়ী আপনি হেবা যে কাউকে করতে পারেন। কিন্তু বাংলাদেশের বর্তমান আইনে আপনি হেবা যদি ১৫ টা সম্পর্কের বাইরে করেন, তখন কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন খরচ দিতে হয়। পার্থক্য শুধু এটাই। পূর্বে যেটা ছিল, এই যে হেবাটা মুসলিম আইনের অধীনে ছিল, এজন্য এটা রেজিস্ট্রেশন করা লাগতো না। মৌখিক হেবাটা বৈধ ছিল। কিন্তু ২০০৪ সালে যেটা করা হয়েছে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এবং রেজিস্ট্রেশন আইনে কিছু ধারা যুক্ত করা হইছে। এই ধারাগুলা যুক্ত করার ফলে এখন আপনি মৌখিকভাবে যতই হেবা করেন, যতদিন পর্যন্ত সেটা আপনি রেজিস্ট্রেশন না করতেছেন, মুসলিম হেবাটা কার্যকর হবে না। তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, যে এখন বাংলাদেশে আপনি মৌখিকভাবে হেবা করলেও হেবাটাকে রেজিস্ট্রেশন আপনাকে করতেই হবে। এজন্য সম্পত্তি হস্তান্তর আইনের ১২৩ ধারা এবং রেজিস্ট্রেশন আইনের ১৭ এর সাথে কিছু ধারা যুক্ত করা হয়েছে, যাতে এটা রেজিস্ট্রেশন করা আইনগত বাধ্যতামূলক হয়। এখন আমরা দেখি সেই যে ১৫ টা সম্পর্ক, যেই সম্পর্কগুলোর মধ্যে আপনি যদি দান করেন, হেবা করেন, ১০০ টাকা খরচ আসবে। এটা হচ্ছে আপনার ঊর্ধ্ব দিকে ২ পুরুষ, যেমন আপনার পিতা এবং মাতা। এরা আপনার ১ পুরুষ। তারপরে হচ্ছে আপনার পিতার যারা ঊর্ধ্ব পুরুষ, যেমন আপনার দাদা-দাদি, আর আপনার মায়ের যারা ঊর্ধ্ব পুরুষ, যেমন আপনার নানা-নানি। অর্থাৎ আপনি থেকে ২ পুরুষ উপরে, একই রকমভাবে আপনার থেকে ২ পুরুষ নিচে। যেমন আপনার ছেলে-মেয়ে, আপনার ছেলের ছেলে-মেয়ে, মেয়ের ছেলে-মেয়ে, এদের মধ্যে কি করতে পারবেন আপনি? ১০০ টাকা দান করতে পারবেন, যেটাকে মুসলিম আইনে হেবা বলে। এর বাইরে একই বাবা-মা থেকে যে আপনার ভাই এবং বোন আছে, এদেরকে হেবা করতে পারবেন।
আর বৈবাহিক সম্পর্কের কারণে স্বামী এবং স্ত্রী পরস্পরকে যে দানটা করবে সেটা মুসলিম আইনে হেবা হিসাবে গণ্য হবে। যে টোটাল এখানে 15টা সম্পর্ক আছে। এই 15টা সম্পর্কে আপনি দান যদি করেন সেটাকে 100 টাকায় রেজিস্ট্রেশন করাতে পারবেন। সেটাই হচ্ছে হেবা। হেবাটাও তো কোনো রকেট সায়েন্স না। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। তো এই হেবার ক্ষেত্রে শুধু রেজিস্ট্রেশন খরচ 100 টাকা, সাথে কিন্তু 200 টাকার স্ট্যাম্প শুল্ক আছে, ই-ফি আছে, এন-ফি আছে, এনএন-ফি আছে, কোর্ট ফি আছে, দলিলটা লিখার খরচ আছে। ওভারঅল অর্থে আপনার 2,500 থেকে 3,000 টাকাও কিন্তু খরচ হয়ে যাবে। আপনার সম্পত্তির মূল্য যাই হোক, হেবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। জাস্ট অ্যাক্রস দ্য 100 টাকা রেজিস্ট্রেশন খরচ, 200 টাকার স্ট্যাম্প শুল্ক এবং আনুষঙ্গিক খরচগুলো। তো এটি করা হয়েছিল 2006 সালে। তো পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে এদেরও পারিবারিক আইনে এরকম দানগুলোকে অনুমোদন করা হয় এবং এই যে সম্পর্ক আছে 15টা সম্পর্কের মধ্যে তাদেরকেও বলা হয় যে আপনারাও চাইলে 100 টাকায় এই সম্পর্কগুলোর মধ্যে আপনারা দান করতে পারবেন। অর্থাৎ যেটাকে আমরা হিন্দু দান বলতে পারি বা বৌদ্ধ বা খ্রিস্টান দান বলতে পারি। তো আশা করি আপনারা হেবা দলিল বিষয়টা সম্পর্কে ধারণাটা রাখলেন। কারণ আপনার এই কনসেপ্টটা না হলে যখন বাস্তব চিত্র দেখবেন আপনাকে কিন্তু বের করতে হবে যে এটা কোন দলিল, সাবকবলা, হেবা না বায়নামা। এখন আপনি যদি কনসেপ্টটাই না জানেন আপনি কিন্তু ভুল করবেন। তো এখন আসি আমরা হেবার পরবর্তীতে আরেকটা হচ্ছে যে হেবা বিল এওয়াজ। তো নরমালি এওয়াজ মানে হচ্ছে বিনিময়, আর হেবা তো আমরা বুঝলাম সেটা হচ্ছে যে আপনি ফ্রিতে কাউকে কিছু দিয়ে দিলেন কোনো প্রতিকার ছাড়া, কোনো প্রকার প্রতিদান ছাড়া। তাহলে হেবা বিল এওয়াজ হচ্ছে যে অতীতে আপনার জন্য কেউ কিছু করছে, আপনি এর একটা বিনিময় দিচ্ছেন তাকে। অর্থাৎ অতীতে কেউ আপনাকে একটু হেল্প করছে। জাস্ট অতীত বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে 10 মিনিট আগেও হইতে পারে। যে 10 মিনিট আগে আপনাকে হয়তো কেউ একটা জিনিস গিফট করলো, একটা আংটি গিফট করলো, একটা কোরআন শরীফ গিফট করলো, জায়নামাজ গিফট করলো। আপনি খুশি হয়ে তাকে কিছু সম্পত্তি দান করলেন। এটাই হচ্ছে হেবাবিল এওয়াজ। তো এটাও আপনি যে কাউকে করতে পারেন। তবে এক্ষেত্রে হচ্ছে যেটা আপনি একটা বিনিময় গ্রহণ করলেন, আপনি একটা প্রতিদান দিচ্ছেন। অতীতে আপনার জন্য কেউ কিছু করেছে, তার প্রতিদান দিচ্ছেন। তো এজন্য এইটা হচ্ছে হেবাবিল এওয়াজ। তবে এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি আপনি টোটালি যদি টাকার বিনিময় দেন, যে কেউ আপনাকে 10 লাখ টাকা দিলেও তার বিনিময়ে আপনি সম্পত্তি দিচ্ছেন, তখন আর এটা হেবাবিল এওয়াজ থাকবে না, এটা সেল ডিডে কনভার্ট হয়ে যাবে। তো এর জন্য এই যে হেবাবিল এওয়াজের ক্ষেত্রে আমরা বাস্তবে দলিলে যেটা দেখি, বাস্তবে দলিলে হয়তো দেওয়া থাকে একটা আংটির বিনিময়, জায়নামাজের বিনিময়, কোরআন শরীফের বিনিময় বা এমন কিছু বিনিময় দেওয়া থাকে যেটা আসলে প্রকৃত অর্থে টাকা না। কারণ টাকা হইলে সেটা সেল ডিড হয়ে যাবে। তো এটাই হচ্ছে হেবাবিল এওয়াজ। তো আইনের ব্যবহারের ক্ষেত্রে হেবাবিল এওয়াজটাকে বিক্রয় দলিল হিসেবে গণ্য করা হয়। এটা কিন্তু একটু মনে রাখবেন যে ব্যবহারিক অর্থে এই যে হেবাবিল এওয়াজ একটা হচ্ছে এক প্রকারের সেল ডিড। এই সেল ডিডের খরচটা আছে মোটামুটি সম্পত্তির যে মূল্য তার এখন পর্যন্ত প্রায় 5.5% এর উপরে পড়ে। এই 5.5% টাকা দিয়ে আপনাকে হেবাবিল এওয়াজ দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে। এখন চলে আসি আমরা যে দান দলিল, যেটা আমরা সবাই বুঝি যে গিফট জিনিসটা কি। তো গিফটের ক্ষেত্রে একই জিনিস, আপনি কোনো প্রকার প্রতিদান নিবেন না। আপনার খুশি হয়ে আপনি কাউকে সম্পত্তিটা দান করে দিবেন। এটাই হচ্ছে আমাদের দান। আপনি যে কাউকে করতে পারবেন। একই রকম জমির দাম কত হলো সেটার উপর ভিত্তি করে আপনাকে রেজিস্ট্রেশন খরচ দিতে হবে। আর দানের বিষয়ে আরো বিস্তারিত আছে আমাদের যে সম্পত্তি হস্তান্তর আইন যখন আমরা পড়ব, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এক ব্যক্তি যদি তার সমস্ত সম্পত্তি দান করে কি হবে, যদি ইউনিভার্সাল ডোনার হয় কি হবে, যদি দানের মধ্যে ঋণ থাকে তাহলে কি হবে, এই বিষয়গুলো আমরা সেখানে দেখব। নরমাল অর্থ হচ্ছে যে আপনি কোনো প্রকার বিনিময় নিলেন না, আপনার সম্পত্তিটা খুশি হয়ে আপনি কাউকে দিয়ে দিলেন, তখন সেটা দান হিসেবে গণ্য হবে এবং রেজিস্ট্রেশন খরচ দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন আসি আমরা আমাদের ৬ নাম্বার যে দলিল, এটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ বা বিনিময় বলি আমরা। এটা হচ্ছে যে এক্ষেত্রে ২ টা সম্পত্তির কি হবে বিনিময় ঘটবে। আপনার ২ শতক সম্পত্তি আমার ২ শতক হতে পারে। আপনার ১০ শতক আমার ৫ শতক হইতে পারে। আপনার ১০০ শতক আমার ৯০ শতক হইতে পারে এবং সাথে কিছু টাকাও হতে পারে। বিনিময়ের জন্য শর্ত হচ্ছে ২ টাই সম্পত্তি হতে হবে। এখন সম্পত্তি কম বেশি হতে পারে, কিন্তু ২ টা টাকা হবে না বা একটা সম্পত্তি আরেকটা টাকা হবে না। একটা সম্পত্তি আরেকটা টাকা হইলে সেল ডিড হয়ে যাবে। তো এইজন্য আর যদি ২ টাই টাকা হয় তখন কিন্তু সেটা এই আইনে আসবে না, সেটা ভিন্ন আইনে আসবে। তো এইজন্য বিনিময়ের দলিলের জন্য শর্ত হচ্ছে যে ২ জন ব্যক্তি তাদের নিজেদের পরস্পরের মধ্যে যেই মালিকানা বদল করতেছে সেটাই হচ্ছে তাদের বিনিময়। আর বিনিময়টা সম্পত্তি সমান হইতে পারে, কম বেশি হইতে পারে, সাথে কিছু টাকাও হইতে পারে। তবে সম্পূর্ণ টাকা হবে না।
বিনিময় সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে, যখন আমাদের যেহেতু কোর্সে এই ক্লাসটা আছে, এর ১১৮ ধারায় বর্ণনা করা আছে বিস্তারিত বিষয়, যে বিনিময়টা যদি আপনি প্রতারিত হন তখন আপনি সেই সম্পত্তিটা দাবি করতে পারবেন কিনা। যদি সেই সম্পত্তিটা সে অন্য কারো কাছে হস্তান্তর করে দেয়, আপনি ক্ষতিপূরণ সহ কিভাবে এই যে দাবিটা করবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তো আমাদের এইটা বিনিময়ের নামটা যথেষ্ট আমাদের জন্য। তো এখন আসি আমরা তার পরবর্তীতে বাটোয়ারা বা বন্টন দলিল। তো যেমন কেউ যদি মারা যায়, তার যে ছেলে মেয়ে থাকে তারা পরস্পরের উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তিগুলা পায়, এগুলা নরমালি আমরা কি করি, মৌখিক বন্টন করে নেই। তো আইন বলতেছে মৌখিক বন্টন না করে আপনি যে মৌখিক বন্টনটা করলেন এটাকে একটা কাগজে লিখেন, এটাই আপনি রেজিস্ট্রেশন করেন। এটাই হচ্ছে বাটোয়ারা দলিল। অথবা আপনারা দুই পার্টনার একটা সম্পত্তি ক্রয় করলেন, এই আপনার 50% পার্টনারের 50%, তো এটা আপনারা পৃথক করে নিলেন, একটা দলিল করলেন, এটাই হচ্ছে বাটোয়ারা দলিল। এই বাটোয়ারা দলিলের রেজিস্ট্রেশন খরচ খুবই কম, অতটা বেশি না। তো ম্যাক্সিমাম ২,০০০ টাকা রেজিস্ট্রেশন খরচ আছে। তো তাহলে যেটা হচ্ছে, ক্রয় সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে আপনারা আপোষে যদি আপনাদের অংশ ঠিক করে নেন, সেই কথাটাই জাস্ট রেজিস্ট্রেশন করে নিবেন, এটাই হচ্ছে বাটোয়ারা দলিল। এখন যদি কোনো পক্ষ রাজি না হয় তখন কিন্তু বাটোয়ারা করা সম্ভব হয় না, আপনাদেরকে তখন ১৮৯৩ সালের বাটোয়ারা আইনের আশ্রয় নিয়ে আদালতে মামলা করতে হয়। কারণ যে সমস্যাটা হয় যে রাস্তার পাশে জমিটা সবাই দখলে নিতে চায়, সেটা যেহেতু দাম বেশি, পিছনেরটার কেউ নিতে চায় না, অথবা ফ্ল্যাট হলে সেটাকে তো আর মাঝখান দিয়ে ভাগ করা সম্ভব হয় না। নানা প্রকার রেস্ট্রিকশন কিন্তু চলে আসে। তাই ওভারঅল অর্থে আমরা বাটোয়ারা জিনিসটা বুঝলাম যে মালিকানা আপনি যে অংশ মোতাবেক নিচ্ছেন সে অংশ মোতাবেক পৃথক দলিল করে নিবেন, সেটাই হচ্ছে আমাদের বাটোয়ারা। এখন আসি আমরা নাদাবি বা মুক্তিপত্র। তো বিরোধপূর্ণ কোনো জমিতে কারো মালিকানা নাই, এই মর্মে যে দলিলটা করা হয় এটাই হচ্ছে নাদাবি দলিল। এটা মনে রাখবেন, নাদাবি দলিল দিয়ে মালিকানা কিন্তু হস্তান্তরিত হয় না। আপনার আর আমার মাঝে যেটি হচ্ছে, হয়তো একটা দ্বন্দ্ব লেগে আছে একটা সম্পত্তি নিয়ে, আমিও মালিকানা দাবি করতেছি, আপনিও মালিকানা দাবি করতেছেন। তো এখন আমাদের মধ্যে যদি সমঝোতা হয়ে যায়, আমি তখন একটা না দাবি বা মুক্তিপত্র দলিল করে দিতে পারি যে এই সম্পত্তিতে, যেটা একটা বিবাদমান সম্পত্তি, আমার এখানে আর মালিকানা নাই। এই যে স্বীকারোক্তিটা আপনি দিয়ে আসতেছেন, এটাই হচ্ছে না দাবি বা মুক্তিপত্র। এমন না যে আপনার মালিকানা আছে, আপনি তাকে না দাবি দিয়ে চলে আসলেন, এমন না। না দাবি পত্রের মেইন কনসেপ্টটা আসছে যাতে বিরোধপূর্ণ দলিলে কেউ যদি তার মালিকানা পরিত্যাগ করে, যে আমি আর বিরোধে যেতে চাচ্ছি না, মারামারি কাটাকাটি বা আদালতের চক্করে আমি যাব না, আমি আমার দাবিটা পরিত্যাগ করতেছি। তো এটাই হচ্ছে একটা মুক্তিপত্র বা না দাবি। এখন আসি আমরা উইল দলিল। উইল দলিল জিনিসটা কি? তো মনে রাখবেন, উইল হচ্ছে যে এটাকে বলা হয় একটা টেস্টিমেন্টারি ইনস্ট্রুমেন্ট, মানে হচ্ছে আপনার মারা যাওয়ার পরে যে জিনিসটা কার্যকর হবে। উইলকে আমরা সহজ বাংলায় বলতে পারি, এটা হচ্ছে ইচ্ছাপত্র, যে আপনার মারা যাওয়ার পরে আপনার সম্পত্তিটা কাদের মাঝে কিভাবে বন্টিত হবে, এটাই হচ্ছে আমাদের উইল। তো উইলটা যে কেউ করতে পারে, চাইলে মুসলিম ব্যক্তিও উইল করতে পারে, তাতে আইনগত কোনো বাধা নাই। তবে সমস্যা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু মুসলিম আইন কার্যকর আছে, তো আপনি মারা যাওয়ার পর আপনার ওয়ারিশটা যদি না মানে, আপনার উইলটা কিন্তু কার্যকর হবে না। তখন সেই যে মুসলিম পারিবারিক আইনের অধীনে উত্তরাধিকার অনুযায়ী বন্টিত হবে। আর যদি আপনার ওয়ারিশটা মেনে নেয় তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি না মানে, উইলটা কিন্তু কার্যকর করা যাবে না। তো বিশেষত আমরা খ্রিস্টান, হিন্দুদের দেখতে পাই যে ইনারাই বেশিরভাগ উইল করে থাকেন, যে তার মারা যাওয়ার পরে সম্পত্তিটা কাদের মাঝে বন্টিত হবে। তো নরমালি যদি উইল করা হয়, মুসলিম উইল বাদ দিয়ে অন্য উইলগুলোকে, ব্যক্তি মারা যাওয়ার পরে এগুলোকে আদালতের মাধ্যমে সত্যায়ন করে নিতে হয়, যেটাকে আমরা বলি প্রবিট করে নিতে হয়। এই প্রবিটেরও আবার খরচ আছে। তো উইল করলে উইলটা আদালতের মাধ্যমে প্রত্যায়িত হয়ে তারপরেই সেই উইলটার বাস্তবায়ন করা যায়। এটা যে কেউ করতে পারে, ম্যাক্সিমাম আমরা হিন্দু এবং খ্রিস্টানদের মধ্যেই দেখতে পারি। আর এই উইলটা যদি মুসলিম ব্যক্তি যখন করবে তখন সেটাকে আমরা ওসিয়ত বলি। একই জিনিস যখন মুসলিম ব্যক্তি করবে তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলি ওসিয়তনামা। তবে মুসলিমদের জন্য কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। হিন্দু, খ্রিস্টান চাইলে তার টোটাল সম্পত্তি কি করতে পারে, উইল করতে পারে। কিন্তু মুসলিম যদি হন, আপনি টোটাল সম্পত্তির মাত্র 1/3 পর্যন্ত আপনি উইল করতে পারবেন। আপনি চাইলে টোটাল সম্পত্তিটা উইল করে দিতে পারবেন না। আপনি চাইলে নিজ ওয়ারিশ বরাবর উইল করতে পারবেন না। করলেও সেটা বৈধ হবে না। তো তার মানে হচ্ছে, মুসলিম ব্যক্তি তার সম্পত্তির 1/3 সে মারা যাওয়ার পর কাদের মাঝে বন্টিত হবে এতটুকুর অধিকার রাখে সে বন্টন করার। তো নরমালি কারো যদি পালক পুত্র থাকে, মুসলিম আইন অনুযায়ী সে কোনো সম্পত্তি পায় না। এখন 1/3 পালক পুত্রের জন্য করা যেতে পারে, অথবা যারা আপনার মারা যাওয়ার পর সম্পত্তি পাবে না, আপনি জানেন যে তারা গরিব, তো আপনি চাইলে তাদের বরাবর উইল, এই যে ওসিয়তনামা, সেটা করে দিতে পারেন। আর নিজ ওয়ারিশ বরাবর নরমালি ওসিয়ত করা অবৈধ, তারপরেও যদি আপনি করেন, বাকি ওয়ারিশদের যদি আপত্তি যদি না থাকে,
তাহলে সেই উইলটা কার্যকরে কোনো বাধা নাই। আর এই যে মুসলিম উইল বা ওসিয়তনামা এটা আদালতে প্রবিট করা লাগে না। এক্ষেত্রে একটা সুবিধা আছে। যে মুসলিম উইলটা বা মুসলিম ওসিয়তনামা এটা রেজিস্ট্রেশন করাও বাধ্যতামূলক না, উইলটা রেজিস্ট্রেশন করাও বাধ্যতামূলক না, অপশনাল। তো মুসলিম উইলটা আদালতে প্রবিট করা লাগে না, আর যেটা প্রকৃত উইল সেটা আদালতে প্রবিট করতে হয়। তো মোটামুটি তাহলে আমরা 10 প্রকারের কিন্তু দলিল দেখলাম। জাস্ট আপনারা হেডিং সহ যদি এটা একটু মনে রাখেন, ধীরে ধীরে কিন্তু আপনাদের কাজে আসবে। তো 11 নম্বরে আমরা যদি দেখি বহালকরণ দলিল, অর্থাৎ পূর্বে একটা দলিল সম্পাদন করা হয়েছে, সেই দলিলে কিছু করণিক ভুল বলেন, গাণিতিক ভুল বলেন, অথবা এমন কিছু ভুল যার কারণে সেই দলিলটা অবৈধ হয়ে যাচ্ছে। এইরকম ক্ষেত্রে একটা দলিল যদি করে দেওয়া হয়, সাপ্লিমেন্টারি দলিল, সেটাকে আমরা বহালকরণ দলিল বলি। যেমন ধরেন, একটা যদি আমরা দেখি যে নাবালকের সম্পত্তি তার কি করলো, তার ভাই বিক্রি করে দিল। এখন নাবালক সাবালক হওয়ার 3 বছর পরে সে দাবি করতে পারে। এখন যদি যিনি ক্রেতার সাথে তার সমঝোতা হয়ে যায়, তাহলে সে শুধু একটা বহালকরণ দলিল করে দিতে পারে যে পূর্বে যে দলিলটা করা হয়েছে এই দলিলে আমার আপত্তি নাই, আমি এগ্রি করি। তো এরকম একটা দলিল করে দিতে পারে। অথবা পূর্বে আপনি অন্য কোনো দলিল করছেন, সেই দলিলে কিছু ভুল আছে, নানা প্রকার কিছু আছে। তো তখন আপনি যেটি করতে পারবেন সেটা হচ্ছে এইরকম একটা বহালকরণ দলিল করে দিতে পারবেন। তাতে আপনার পূর্বের যে দলিলটা আছে তার যেই সমস্ত ভুল-ভ্রান্তি আছে সেগুলো ঠিক হয়ে যাবে। এখন আসি আমরা ভ্রম সংশোধন দলিল। তো মনে রাখবেন, যেমন আমরা সম্প্রতি দেখেছি ভূমি মন্ত্রণালয় থেকে খতিয়ানের যে করণিক ভুল, গাণিতিক ভুল, অ্যাক্সিডেন্টাল স্লিপ গুলো সংশোধন করার জন্য যেরকম একটা গেজেট জারি করা হয়েছে, এইরকম বিষয়টা হচ্ছে একটা ভ্রম সংশোধন দলিল। আপনার দলিলে নামের ভুল হইতে পারে, দলিলে অংশের ভুল হইতে পারে, নানা প্রকার ভুল হইতে পারে। তো এর জন্য আপনি একটা দলিল করবেন যাকে আমরা বলি ভ্রম সংশোধন দলিল। এটা ছাড়া অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আপনি হয়তো এক দলিলে ৩ দাগের সম্পত্তি বিক্রি করবেন। এখন দলিল লেখকের ভুলের জন্য সেখানে ৪ দাগের সম্পত্তি চলে গেছে। তো এইরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি যেটি করতে পারবেন, এই ভ্রম সংশোধন দলিল করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ দলিলের যেই মূল্যটা আসে সেটা আমাদের আসে মৌজা রেট অনুযায়ী, জমির শ্রেণী অনুযায়ী। এখন আপনার যদি মৌজা রেট যদি কম বেশি হয়, জমির শ্রেণী যদি এদিক ওদিক হয়ে যায়, তখন কিন্তু সাব রেজিস্ট্রার সেই ভ্রম সংশোধন দলিল করবে না। আর ভ্রম সংশোধন দলিল করার জন্য কিন্তু বিক্রেতাকে রাজি থাকতে হবে। বিক্রেতা যদি রাজি না থাকে, তাহলে আপনি এই ভ্রম সংশোধন দলিল করতে পারবেন না। আর যদি বিক্রেতা রাজি না থাকে, আপনার ক্ষেত্রে প্রতারণা ঘটে, তখন আমরা আদালতে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৩১ ধারা মোতাবেক ভ্রম সংশোধন দলিলের যে ভুল সংশোধন করার জন্য সেখানে মামলা করতে হয়। আর নরমালি যে ছোটখাটো ভুল, খতিয়ান নাম্বার ভুল, দাগ নাম্বার ভুল, করণিক ভুল, এগুলোর জন্য বিক্রেতা যদি রাজি থাকে, তাহলে আপনি একটা ভ্রম সংশোধন দলিল করে নিতে পারেন, সামান্য কয়েক টাকা খরচ। এখন আসি আমরা রহিতকরণ দলিল। তো বুঝতেই পারতেছেন, এটা দ্বারা পূর্বে কোনো দলিলকে রহিত করবে। যেমন পূর্বে কোনো সম্পাদিত দলিলকে আপনি রহিত করতে চান। যেমন কারো সাথে বায়নামা করলেন, উভয় পক্ষ রাজি হয়ে গেলেন যে আপনারা বায়নামার কার্যকর রাখবেন না, আপনারা একটা দলিল করতে পারেন। কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন, সেই দলিলটা বাতিলের জন্য আরেকটা দলিল করতে পারেন, যেটাকে আমরা বলি রহিতকরণ দলিল। তারপরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি বা মুক্তারনামা। তো সহজ কথায় পাওয়ার অফ অ্যাটর্নি এবং মুক্তারনামা হচ্ছে যে কাজটা আপনি করতে পারতেন, সেই কাজটা জাস্ট কাগজে লিখে দিবেন, ওই ব্যক্তি করবে। কি, কি কাজ করতে পারবে সেটা ওই কাগজে লিখা থাকবে। এখন যা কাগজে লিখা আছে উনি তা করতে পারবে। আপনি যদি উনাকে বিক্রি করার অধিকার দেন, উনি বিক্রি করতে পারবে। আপনি যদি উনাকে কারো সাথে চুক্তি করার অধিকার দেন, চুক্তি করতে পারবে। যদি আপনি জাস্ট দেখাশোনা করার অধিকার দেন, উনি শুধু দেখাশোনা করতে পারবে। অর্থাৎ আপনার ইচ্ছাটা আপনি কাগজে লিখবেন আর ব্যক্তির নাম লিখে দিবেন। এটাই হচ্ছে মুক্তারনামা। আপনার প্রতিনিধি হয়ে উনি কাজ করবে। আপনি চাইলে যেকোনো সময় নোটিশের মাধ্যমে সেটা বাতিলও করতে পারেন। এটাই হচ্ছে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি বা মুক্তারনামা। আর এ বিষয়ে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং বিধিমালা যেটা আছে, আমাদের একটা ক্লাস আছে, সেখানে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তো আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে, তো এইজন্য আমরা ব্যাংক থেকে লোন নেই। লোন নেওয়ার ফলে ব্যাংক আমাদের কাছ থেকে একটা দলিল করে নেয়, যেটাকে আমরা বলি মর্টগেজ ডিড বা বন্ধকি দলিল। তো এটা হচ্ছে, আপনি যে টাকা পয়সাটা নেন, এই যে আপনি টাকা পয়সাটা ব্যাংক থেকে নিলেন, তো রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বন্ধকি দলিলগুলো রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এটাই হচ্ছে আমাদের মর্টগেজ ডিড। তো মর্টগেজ যখন আপনি নিলেন, যখন টাকা পয়সা পরিশোধ করে দিলেন, তখন কিন্তু দলিলটা কিন্তু সাব রেজিস্ট্রেশনের কার্যালয় বালাম বইয়ে লিখা আছে। তো পরবর্তীতে আপনি যদি এটা যদি রিডেম্পশন যদি না করেন, আপনার কাছে যদি হস্তান্তর করে দেওয়া না হয়, তখন কিন্তু পরবর্তী আপনি বিক্রি করতে চাইলে মানুষ বলবে আপনার এটা তো ঋণে নেওয়া আছে। তো এজন্য আরেকটা দলিল করতে হয়। যখন আপনার টাকা পয়সা সবকিছু পরিশোধ হয়ে যায়, এটাকে বলা হয় রিডেম্পশন দলিল। এগুলো হচ্ছে ব্যাংক আপনাকে করে দেয়, অর্থাৎ আপনার সম্পত্তি আপনার কাছে তারা হস্তান্তর করে দেয়।
এখন আপনি যদি মুসলিম হন, আপনি যদি চান আপনার সম্পত্তিটা কি করুক, আপনি ধর্মীয় কাজে লাগাবেন, আপনি কোনো মসজিদে দিয়ে দিবেন, মন্দিরে দিয়ে দিবেন, নানা প্রকার জনকল্যাণমূলক কাজে দিবেন। মুসলিম হলে তখন আপনি এই যে ইচ্ছা পোষণ করতেছেন, আপনার সম্পত্তিটা আপনি জীবিত থাকতে মালিকানা হস্তান্তর করে দিবেন। এই সম্পত্তিটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ ডিড আমরা বলি, ওয়াকফ দলিল। তো এই ওয়াকফ দলিলের ক্ষেত্রে যেটা হয়, একবার সম্পত্তি যখন হস্তান্তরিত হয়ে যায়, এটার মালিকানা আর আপনার কাছে থাকে না। আপনি চাইলে সেই ওয়াকফ দলিলটার দুই প্রকারের দলিল থাকে নরমালি। একটা হচ্ছে ওয়াকফ লিল্লাহ, অর্থাৎ হচ্ছে টোটাল সম্পত্তির যে বেনিফিট আসবে সেটা আপনি মসজিদ হোক, মাদ্রাসা হোক, ধর্মীয় কাজে ব্যয় করবেন। আর একটা হচ্ছে ওয়াকফ লিল ওয়ালাদ। আপনি চাইলে আপনার যে ছেলে মেয়ে আছে তাদের জন্য ওয়াকফ করতে পারেন। এই ওয়াকফ করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে সম্পদ সেটা আপনার নামে জীবিত রাখা। কারণ নরমালি আপনি মারা গেলে আপনার ছেলেমেয়েরা সম্পত্তি বিক্রি করে দিতে পারবে। আপনার অস্তিত্বও না থাকতে পারে। কিন্তু আপনি যদি ওয়াকফলিল ওয়ালাদ করেন, তারা আর জীবনে কোনোদিন সম্পত্তি বিক্রি করতে পারবে না। শুধু ওই সম্পত্তি থেকে যে বেনিফিটটা আসবে, সেটা তারা ভোগ করতে পারবে। তো এরকম দলিল হচ্ছে আমাদের ওয়াকফ দলিল। এখন চলে আসি আমরা ট্রাস্ট। তো ওয়াকফটা আমরা বুঝলাম মুসলিম সম্প্রদায়ের জন্য। তো একই জিনিস যখন মুসলিম বাদে অন্য কেউ করবে অথবা মুসলিম যদি করতে চায়, এটা হচ্ছে ট্রাস্ট ডিড। তো যেমন আমাদের মরহুম যে আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেব, উনি ওনার সম্পত্তির বেশিরভাগই ট্রাস্ট গঠন করে গেছে। তো ট্রাস্ট জিনিসটা ওইটাই যে, সহজ কথায় ট্রাস্ট মানে হচ্ছে আপনি আরেকজনকে বিশ্বাস করতেছেন। আপনি জীবিত থাকতে আপনার সম্পত্তিটা একটা নির্দিষ্ট নামে সেখানে দিয়ে দিলেন। দিয়ে সেখানে ট্রাস্ট ডিডে যাবতীয় কিছু লেখা থাকে যে আপনার এটা হস্তান্তরের উদ্দেশ্যটা কি, বেনিফিটটা আসবে কারা, কিভাবে, কিরকম ভাবে বন্টিত হবে। যেমন আমাদের বাংলাদেশে যেই আমরা রুহ আফজা যেটা খাই, এর যে কোম্পানিটা আছে, এটা ছাড়া আরো কিছু কোম্পানি আছে। সবকিছু এই সমস্ত ট্রাস্টের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়। বিভিন্ন জায়গা আছে এই ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। এখন এই যে ট্রাস্ট যে সৃষ্টি করা হয়, এর জন্য যে দলিল সেটাই হচ্ছে ট্রাস্ট ডিড। এখন আসি আমরা সর্বশেষ আরেকটা দলিল মোটামুটি, সেটা হচ্ছে সেল সার্টিফিকেট বা বয়নামা। আগে আমরা পড়েছি বায়নামা, এটা হচ্ছে বয়নামা। তো যখন আমরা নিলামগুলো যখন আমরা করি, যখন বিভিন্ন কারণে সম্পত্তি নিলাম হয় খাজনা অনাদায়ের জন্য অথবা আপনার ব্যাংকে টাকা পরিশোধ না করার জন্য, যখন আদালতের মাধ্যমে আমরা যদি সিপিসি যখন পড়বো, এর অর্ডার 21 রুল 94 মোতাবেক আদালত নিজে থেকে কি করে, একটা সেল সার্টিফিকেট ইস্যু করে, সেটাকে বলা হয় বয়নামা। তো নরমালি আদালত থেকে সেটা রেজিস্ট্রেশন আইনের যে 89 ধারা মোতাবেক সাব রেজিস্ট্রারের কাছে পাঠালে ওনারা সেটাকে লিখে রাখেন। তো আমরা যদি দেখি স্ট্যাম্প আইনে টোটাল আমরা 65 প্রকারের বিভিন্ন দলিল পাবো। যেমন হলফনামা পাবো, চুক্তিপত্র, অঙ্গীকারনামা, ইকরারনামা, অসংখ্য কিছু আছে। তো মোটামুটি আমাদের এই 19 প্রকারই আমাদের জন্য যথেষ্ট। এরপরেও যারা আরো জানতে চান তারা নিজেরা গবেষণা করে জানতে পারবেন অথবা আমরা পরবর্তীতে নিয়ে আসবো। তো মোটামুটি আমাদের এই যে দলিলগুলো, এখন এই দলিলগুলো আপনার সামনে আনে দিলে আপনি কিভাবে বুঝবেন এটা কোন প্রকারের দলিল? তো সেটাই আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এর হেডিং গুলো অবশ্যই আপনারা ১-২ বার লিখে মুখস্থ রাখবেন বা ভিডিওটা আর ১ বা ২ বার দেখবেন, তাহলে আশা করি আপনাদের মনে থাকবে। তো আমরা ভিতরে যাওয়ার আগে জাস্ট একটু কয়েকটা আরেকটা সাধারণ কথা বলে নিব। কারণ দলিলের মেইনটা হচ্ছে কিন্তু দলিল রেজিস্ট্রেশন আইন। আর আমাদের এই কোর্সের সর্বশেষ ক্লাসটা রেখেছি আমরা এই দলিল রেজিস্ট্রেশন আইন নিয়ে। তো এইজন্য সিম্পল একটা আমরা ধারণা নিব যে আমরা যে এই দলিলগুলার কথা বললাম, এগুলো কবে থেকে আমরা পাবো? আপনি চাইলে ২০০ বছর আগের দলিল কিন্তু পাবেন না। কতদিনের দলিল পাবেন, কিভাবে দলিল রেজিস্ট্রেশনটা আসলো, এটা সম্পর্কে একটু বেসিক ধারণা আমরা কিন্তু নিতে পারি। তো দেখেন, আমাদের যে ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে আমরা যদি দেখি, সর্বপ্রথম ১৭৮১ সালে কি করা হয়, যে দলিল রেজিস্ট্রেশনের জন্য একটা বঙ্গীয় বিধিবদ্ধ আইন প্রণয়ন করা হয়। তার মানে আমরা ১৭৮১ সালেই প্রথম এই উপমহাদেশে দলিল রেজিস্ট্রেশন বলে কিছু আছে এর ধারণাটা আমরা পাই। পরবর্তীতে ১৮৬৪ সালে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই যে ভারতবর্ষের জন্য একটা সাধারণ আইন জারি করা হয় রেজিস্ট্রেশন সংক্রান্ত। এক্ষেত্রে অপশন রাখা হয়, কিছু দলিল রেজিস্ট্রেশন করা লাগবে, কিছু অপশনাল, এরকম অপশন থাকে। এবং সর্বশেষ ১৯০৮, যেটা বর্তমানে আমাদের জন্য কার্যকর আছে, এই আইনটা প্রণয়ন করা হয়, যেটা আমরা রেজিস্ট্রেশন আইনটা পড়বো ১৯০৮, এটা প্রণয়ন করা হয়। এখন আমরা সবসময় বলি আইনগুলো খুব ছোট্ট শব্দে থাকে, সংসদে পাস হয়। তো আইনগুলোকে একটু বিশ্লেষণ করে বিধিমালা জারি করা হয়। বিভিন্ন সময় মন্ত্রণালয় থেকে বিভিন্ন নির্দেশনা দিয়ে একসাথে করে কাগজের মতো করে একটা ম্যানুয়াল জারি করা হয়।
তার মানে আমরা যখন দলিলকে পূর্ণাঙ্গভাবে বুঝতে চাইলে রেজিস্ট্রেশন আইন, রেজিস্ট্রেশন বিধিমালা এবং ম্যানুয়াল এই ৩টা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে। সর্বপ্রথম ১৯২৮ সালে ম্যানুয়াল জারি করা হয়, ব্রিটিশ সরকার জারি করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তারা নতুন করে রেজিস্ট্রেশন বিধিমালা জারি করে। ১৯৮৩ সালে প্রথম স্বাধীন বাংলাদেশে একটা রেজিস্ট্রেশন ম্যানুয়াল আসে। আর সর্বশেষ এখন আমরা ২০১৪ সালে ম্যানুয়ালটা পাবো, যেটার পিডিএফ আমরা আপনাদেরকে দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা বাজারে বিভিন্ন বই পাওয়া যায়, হার্ড বই পাওয়া যায় ৪০০ থেকে ৫০০ টাকার মতো। আপনারা ওইটা ক্রয় করে নিতে পারেন। তাহলে আমরা ১৭৮১ সালে সর্বপ্রথম রেজিস্ট্রেশন আইনটা সম্পর্কে ধারণা পাচ্ছি এবং ১৯০৮ সালে এই অঞ্চলে রেজিস্ট্রেশন আইন পাচ্ছি। তো আইনগুলো যেহেতু পুরাতন, বাংলাদেশে কেন চলে আমরা প্রথম ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমাদের সংবিধানের ১৪৯ নম্বর আর্টিকেলের ক্ষমতা বলে আইনগুলো কার্যকর আছে, যে কোনো সময় সরকার বাতিলও করতে পারে। আর আমরা এর আগেও বলেছি যেটা আইন বলতে কি বোঝায়। আইন বলতে সবকিছুকে বোঝায়, যে ক্ষমতাপ্রাপ্ত অথরিটি যে অর্ডারটা দিচ্ছে সেটাও কিন্তু একটা আইন, যেটা আমাদের সংবিধান বলে। কারণ আপনি দেখবেন যে আমরা যে রেজিস্ট্রেশন ফিটা ২% ছিল, একটা এসআরও জারি করে ১% করা হয়েছে। স্ট্যাম্প শুল্ক ৩% ছিল, একটা এসআরও জারি করে ১.৫% করা হয়েছে। এই যে এসআরও, বিভিন্ন পরিপত্র, গেজেটগুলো জারি করা হচ্ছে, এগুলা কি? এগুলাও আইনের অন্তর্ভুক্ত। এটা বলতেছে আমাদের সংবিধান। আর আমরা যে রেজিস্ট্রেশন আইনটা পড়বো, দলিলের মধ্যে বিভিন্ন প্রকার যে চেঞ্জগুলো, টোটাল আমরা যদি দেখি আমাদের রেজিস্ট্রেশন আইনটাকে এখন পর্যন্ত এই যে সালগুলা দেখতেছেন, এই সালগুলোতে চেঞ্জ করা হয়। তো এক্ষেত্রে জাস্ট একটা সাল আমি একটু চেঞ্জ করে দিতে হবে। এই যে যেটা ছিল ১৯৮৩, এটা ১৯৮৫ হবে। ১৯৮৫ সালে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশে চেঞ্জ করে বলা হয় জমির বেশি অংশ যেখানে সম্পত্তি সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে ২০০০ সালে, ২০০৪ সালে, ২০০৬ সালে, ২০১২ সালে রেজিস্ট্রেশন আইনটাকে সংশোধন করা হয়। এগুলো আমরা বিস্তারিত ক্লাসের শেষে পড়বো, আমাদের শেষ ক্লাসে। তো আমরা এই যে ১৯৮৫ সালে যেটা বললাম, যে এক্ষেত্রে জমির বেশি অংশ যেখানে, এইজন্য আপনি ৮৫ সালের আগের দলিলে দেখবেন এক অঞ্চলে ১০০ শতক, অন্য অঞ্চলে ১ শতক সম্পত্তি। তো এর জন্য যখন আপনি দলিল পড়তে যাবেন, আপনার মনে হবে যে কেন ১ শতক অন্য জায়গার? এর কারণ এটাই যে ওই দলিলটা ওই সাব রেজিস্ট্রেশন অফিসে তারা রেজিস্ট্রেশন করবে, এইজন্য ১ শতক সেখানে রাখছিল। কিন্তু পরবর্তীতে বলা হয় যে না, সম্পত্তির বেশি অংশ যেখানে, সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন আপনি যে দলিলটা যাচাই-বাছাই করবেন, এজন্য ২০০৪ সালে যেটা করা হয়, আইনে গুরুত্বপূর্ণ চেঞ্জ কিন্তু নিয়ে আসা হয়। যেমন আমরা বায়নামা দলিল দেখলাম। পূর্বে এটা অপশনাল ছিল, বলা হচ্ছে না আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সম্পাদনের ৩০ দিনের মধ্যে বায়নামাটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। মেয়াদ যদি উল্লেখ না থাকে ৬ মাস মেয়াদ হবে। আপনি এই যে বায়নামা করলে, বায়নামার সময় পরবর্তী ১ বছরে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারায় চুক্তি প্রবল করাইতে পারবেন, বায়নামাটা কার্যকর করাইতে পারবেন। এবং আপনি যদি চান বায়নামাটা বাতিল করবেন, চুক্তি আইনের যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারায় ১ বছরের মধ্যে আপনি বাতিল করতে পারবেন। এই সমস্ত চেঞ্জ কিন্তু নিয়ে আসা হয়, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা ছাড়া পূর্বে যেটি ছিল, যে কোনো ফরম্যাট ছিল না, যে যার মতো করে দলিলগুলো লিখতো, হাতে লিখতো বিভিন্ন প্রকার ভাবে। তো এইজন্য ২০০৪ সালে একটা নির্দিষ্ট ফরম্যাট নিয়ে আসা হয় এবং সেই ফরম্যাট অনুযায়ী দলিলগুলো আমাদেরকে লিখতে হয়। তো এই ফরম্যাটটাও যে আমরা দলিল দেখাবো, এগুলো দ্বারা আপনারা বুঝতে পারবেন যে কি ফরম্যাটে দলিলগুলো লিখতে হয়। তারপরে যেটা হয় যে একটা সম্পাদিত দলিল পূর্বে ৪ মাসের মধ্যে রেজিস্ট্রেশন করা যেত, এখন ৩ মাসের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর আমরা যখন একটা দলিল পড়বো, এখন এই জিনিসগুলো বাধ্যতামূলকভাবে আমরা দলিলে দেখতে পাবো। কোন জিনিসটা দেখতে পারবো? আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন, বিক্রয় করবেন, আপনার নিজ নামে কি থাকতে হবে? নামজারি বা খতিয়ান থাকতে হবে। আর যদি মোর্শি বা পৈতৃক সম্পত্তি হয়, তাহলে পিতৃপুরুষের নামে নামজারিটা থাকতে হবে। দলিলে আপনার জমির প্রকৃতি থাকবে, যে এটা কোন প্রকারের যেই আপনার সম্পত্তি, এটা কি ডাঙ্গা, দলা নাকি? এর কারণ হচ্ছে একেক সম্পত্তির একেক প্রকার মূল্য। জমির দামটা উল্লেখ থাকবে, নকশা থাকবে, ২৫ বছরের মালিকানা থাকবে, একটা হলফনামা থাকবে। এই জিনিসগুলো আমরা দলিল থেকে কিন্তু বের করব। তো এগুলো যে ৫২ ক ধারা যুক্ত করা হয়েছে ২০০৪ সালে। আর যেই জিনিসটা মনে রাখবেন, যখনই আমরা একটা দলিলের ভেটিং করব, দলিলে এটা বৈধ না অবৈধ, তখন আমাদের এটা মনে রাখতে হবে যে একটা দলিল সম্পাদনের দিন থেকে কার্যকর হয়। অনেকেই নোটারি করেন, অনেকেই চুক্তি করে রাখা দেন, রেজিস্ট্রেশন করেন না। তাদের জন্য এই ধারা, যে দলিল যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, তার আইনগত কোনো ভিত্তি থাকবে না। আপনি কোথাও প্রতিকার পাবেন না।
আর একটা দলিলকে ২ বছরের বেশি সাব রেজিস্ট্রার অফিসে যদি থাকে মূল দলিলটা ধ্বংস করে দেয় তারা। অর্থাৎ বালামে আপনি সার্টিফাইড কপি পাবেন, কিন্তু ২ বছরের বেশি যদি হয় তখন আর আপনি ওই দলিলটা পাবেন না। এখন আমরা দলিলে ব্যবহৃত কিছু শব্দ দেখব বাস্তব চিত্র দেখার আগে, না হলে কিন্তু আমরা ভুল করব বা ভুলে যাব। তো প্রথমেই বলেছি কোন কোন শব্দগুলো, এগুলো জাস্ট ১-২ বার শুনলে কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে। যেমন কবলা, খাস কবলা, খোশ কবলা, বিক্রয় কবলা, সেল ডিড। এই শব্দগুলো একই। আপনি একেক অঞ্চলের দলিল যখন আপনার সামনে আসবে একেক রকম ভাবে দেখতে পারবেন। আরেকটা হচ্ছে হ্যাবা, হ্যাবার ঘোষণা, ডিক্লারেশন অফ হ্যাবা। এই ৩ টা শব্দ একই। আপনি একেক দলিলে একেক প্রকার দেখতে পারবেন। হিস্যা, হারাহারি অংশ। একটা দলিলে ৩ জন দাতা থাকতে পারে। কারো ২০%, কারো ৩০%, কারো 50% হতে পারে। তো সেটা বোঝানোর জন্যই হিস্যা, হারাহারি বা অংশ শব্দটা ব্যবহার করা হয়। পুরাতন দলিলে আমরা শব্দ পাবো যে কস্য, জোৎজমা। এটির মেইন উদ্দেশ্য হচ্ছে যে বিক্রেতার নামটাকে তারা বারবার ব্যবহার না করে এই কস্য, জোৎজমা ব্যবহার করা হয়। অর্থাৎ বিক্রেতার নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয়। মানুষ ভুল করবেই, এজন্য দলিলেও ভুল হতে পারে। এইজন্য কৈফিয়ত কলম আছে। কৈফিয়ত মানে হচ্ছে ভুল ত্রুটি। একটা দলিলে অসংখ্য পাতা থাকে, ১০ থেকে ১২ পাতা থাকে। তো এই পাতাগুলোকে বলে ফদ্দে। এই যে প্রাচীন শব্দগুলো এখন আমরা দলিলে পাবো কিন্তু। তারপর যদি আমরা দেখি ইসাদি শব্দটা পাবো পুরাতন দলিলে, যদিও সরি, যদিও নতুন দলিলে আমরা এই শনাক্তকারী পাবো, কিন্তু পুরাতন দলিলে আপনি ইসাদি পাবেন, মানে সম্পত্তিটার বিক্রেতাকে যারা শনাক্ত করতেছে তারা। আর যিনি দলিল লেখক তাকে আমরা মুহুরি বলি, দলিল লেখক বলি বা মুসাবিদাকারক বলি। এই শব্দগুলো আপনি বিভিন্ন পুরাতন দলিলে কিন্তু পাবেন। বারবার আমরা একটা শব্দ উচ্চারণ করি, বালাম বই। এটা মানে হচ্ছে রেজিস্টার বই, অর্থাৎ সরকারি যে বইটাতে আপনার দলিলটা লিখা থাকে সেটাই হচ্ছে বালাম বই। এটা ছাড়া দলিলের নকল, জাবেদা নকল, অবিকল নকল, সার্টিফাইড কপি, এই শব্দগুলো কিন্তু একই। আর সাবেক খতিয়ান বলতে সবসময় সিএস বা ডিএস খতিয়ানকে বোঝায়, আর হাল খতিয়ান বলতে এসএ খতিয়ানকে বোঝায়। এটি আপনি পুরাতন দলিলে সবসময় পাবেন যে সাবেক খতিয়ান এত, হাল খতিয়ান এত। তাহলে সাবেক বলতে সিএস, হাল বলতে এসএ। আর দলিলে আপনারা একর শব্দ পাবেন, একর মানে ১০০ শতক, আর শতক শব্দ পাবেন, শতক মানে ১০০ অযুতাংশ। আধুনিক দলিলে অযুতাংশ পাবেন খুবই ক্ষুদ্র পরিমাণ জায়গা, ৪.৩৫৬ বর্গফিট। এই শব্দগুলো আপনাকে কিন্তু যেভাবেই হোক মুখস্থ করতে হবে, আয়ত্ত নিতে হবে, তাহলে আপনি দলিলটার মধ্যে কি লিখা আছে সেটা বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমরা বাস্তব চিত্র দেখে নিব যে বাস্তবে দলিলগুলো কিরকম হবে। তো দেখেন, আপনারা এখন একটা পুরাতন দলিল দেখতেছেন। এটা হচ্ছে একটা দলিল। এই দলিলের মধ্যে এখন এটা হয়তো লেখাটা খুব ভালো, এইজন্য আপনি বুঝতে পারতেছেন যে এখানে কি লিখা আছে, বরাবর সচিব, অসংখ্য কিছু। নরমালি যে পুরাতন দলিল পাবেন এর উপরের দিকে এখানে একটা আপনারা লিখা পাবেন। এখানে দ্বারা যেটা বোঝানো হয় দলিল নাম্বার এখানে কিন্তু লিখা থাকে। আর এদিকে একটা ক্রমিক নাম্বার লিখা থাকে। এই দলিল নাম্বার আর ক্রমিক নাম্বার জিনিসটা কি? তো আমরা যে ১৯ প্রকারের দলিল লিখলাম, যখন আপনি একটা দলিল সাব রেজিস্ট্রারের কাছে দিলেন, প্রথমে এই ক্রমিক নাম্বারটা পড়বে। পড়ার পরে দলিলের প্রকৃতি অনুযায়ী দলিলটা কি ১ নাম্বার বালামে যাবে, না ২ নাম্বারে যাবে, না ৩ নাম্বারে যাবে, সে অনুযায়ী তখন এই নির্দিষ্ট বছর ভিত্তিক এই দলিল নাম্বারগুলো আসবে। তো তাহলে আমরা ক্রমিক নাম্বার এবং দলিল নাম্বার ২ টা বুঝলাম। এইখানে যে খরচগুলো, এটা হচ্ছে যে একটা দলিল রেজিস্ট্রেশন করার জন্য কি, কি খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে সেটাই লাল কালিতে লিখে সাব রেজিস্ট্রার এখানে সিগনেচার করে দেন। আর এই যে সিগনেচার দেখতেছেন, দলিলে যতজন দাতা থাকবে তারা এখানে কি করবে, প্রতি পাতায় তারা সিগনেচার করবে। আর এটা যেহেতু পুরাতন দলিল, দেখেন দলিলের মধ্যে সারমর্মটা, সারগর্ভটা তারা এক সাইডে লিখে দিয়েছে কি, এটা একটা দানপত্র দলিল। তাহলে আপনি জাস্ট ওই দানপত্র দলিলের সংজ্ঞাটা মাথায় আনেন। এটা একটা দানপত্র দলিল। এখানে বলা হচ্ছে যে মূল্য দেওয়া আছে, দেখেন মৌজা দেওয়া আছে, জমি হচ্ছে ৫ শতক। তো এখান থেকে আপনি কিন্তু বুঝতে পারলেন যে একটা দলিলে কি থাকতেছে তাহলে। আপনি এই সাইড থেকে বুঝে নিলেন একটা দানপত্র দলিল, ৫ শতক দলিল, এটা একটা দানপত্র। আপনি এদিক থেকে যদি বরাবর যান, দাতা পাবেন। দেখেন এখানে দাতা লেখা আছে, এখানে গ্রহীতা লেখা আছে। তো এই বেসিক কনসেপ্টটা আপনার ধারণা থাকতে হবে। আপনি দলিলটা দেখে যাতে কয়েকটা শব্দ দেখে বুঝতে পারেন যে এটা একটা দানপত্র দলিল, কতটুকু সম্পত্তি, খতিয়ান নাম্বার কত। এই লেখাটা তো ভালো, তাই আপনারা পড়তে পারবেন। কিন্তু আমরা আপনাদেরকে এই লেখা দেখাইলে তো হবে না, কারণ পেঁচানো লেখা দেখাইতে হবে যেগুলো আপনারা পড়তে পারবেন না।
আর এই যে পাতা এটা হচ্ছে দলিলের ১ম পাতা। এই যে এটা যে ১ম পাতা ছিল এর অপোজিট যে পাতা, যেহেতু এটা একটা মূল দলিল, এখানে দেখেন একটা আঙ্গুলের ছাপ দেওয়া আছে। এটা হচ্ছে সম্পত্তির বিক্রেতা, যিনি সম্পত্তিটা বিক্রয় করলেন, সম্পত্তির বিক্রেতা। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে শনাক্তকারী বা ইসাদি সিগনেচার থাকে, এখানে সাব রেজিস্ট্রারের সিগনেচার থাকে। অর্থাৎ উনি যে ব্যক্তি, আপনি সিগনেচার করলেও এখানে আঙ্গুলের ছাপটা দিতে হয়। এখানে একটা নাম্বার দেওয়া আছে দেখেন ৮২৬৫। এই নাম্বার দেওয়ার কারণটা হচ্ছে আরেকটা বালাম বইয়ে কি করতে হয়, আপনাকে সিগনেচার দিতে হয়, সেখান থেকে এই নাম্বারটা আসছে। এটা আপনি এটাকে ৬০ বছর পর্যন্ত তারা রাখে। কোন প্রকার যদি ডিসপিউট অ্যারাইজ হয় তখন এইগুলো, এই যে আপনার আঙ্গুলের ছাপ দেখে আপনি বুঝতে পারবেন যে এটা বৈধ না অবৈধ। এখন আমরা যদি ২য় পাতা বা ৩য় পাতা দেখি, এটাই বললাম যেহেতু এই দলিলটা স্বচ্ছ, মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন কি, তো আমরা পেঁচানো দলিল দেখাবো আপনাদেরকে, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন না যে কি, কি লিখা আছে, তাহলেই বেস্ট হবে। এটা হচ্ছে আমরা যে হলফনামার কথা বললাম ৫২ ক ধারা, হলফনামাটা দেওয়া আছে এখানে। তো যাই হোক, আমরা তার আগে আরেকটা জিনিস, এখন এই জিনিসগুলা আপনাদেরকে কিন্তু মাথায় আনতে হবে যে দলিল থেকে আমরা কি, কি জিনিসগুলা বের করব। না হলে দলিলটা হাতে নিয়ে আমরা কি পড়বো, অসংখ্য কিছু আছে, সবকিছু আমাদের কাজের না। ১ম এ হচ্ছে দলিল নাম্বার এবং তারিখটা আমরা বের করব। যেমন ধরেন যে ৯২/২০২১, তার মানে ২০২১ সালের ৯২ নাম্বার হচ্ছে দলিল। তারিখটা দেওয়া আছে দেখেন ১১/৩/২০২১। এই তারিখটা যদি আপনি একজন দলিল লেখককে দেন বা সাব রেজিস্ট্রারে দেন, তারা কিন্তু আপনাকে সেই তারিখে যদি কোনো দলিল থাকে, আপনাকে দলিলটা সার্টিফাইড কপি দিয়ে দিতে পারবে। তো তাহলে আমরা একটা দলিল থেকে ১ম এ দলিল নাম্বার আর তারিখটা বের করার চেষ্টা করব। তারপরে হচ্ছে দলিলটার প্রকৃতি আমরা বের করব, এটা কোন প্রকারের দলিল। তারপরে জমির শ্রেণী, যে জমিটা কোন শ্রেণী, ডাঙ্গাতে আসে, দলাতে আসে, বাড়ি আছে, শিল্প কারখানা আছেটা কি। তারপরে হচ্ছে যে সম্পত্তির বিক্রেতা বা দাতার নাম, ক্রেতা বা গ্রহীতার নাম। তারপরে হচ্ছে সম্পত্তির তফসিল, অর্থাৎ সম্পত্তিটি কোন জেলা, কোন থানা, কোন উপজেলা, কোন ইউনিয়নভুক্ত সম্পত্তি, সেটা আমরা বের করার চেষ্টা করব। তারপরে সম্পত্তির বাজার মূল্য কত, সেটাও আপনি পাবো। তারপরে সম্পত্তির হাল খতিয়ান, সাবেক খতিয়ান, যেটা আমরা বললাম সিএস খতিয়ান, এসএ খতিয়ানটা। সম্পত্তির দাগ নাম্বার, মোট জমি কতটুকু, আপনার কাছে কতটুকু বিক্রি করা হয়েছে। যদি একাধিক দাতা গ্রহীতা থাকে তাদের হারাহারি, অর্থাৎ কে কত অংশ বিক্রি করলো, যেমন কেউ ৮০ অংশ বিক্রি করতে পারে, কেউ ২০ অংশ বিক্রি করতে পারে। এই যে আমি যে এই ধারাবাহিক যে জিনিসগুলো আছে, এগুলো অবশ্যই আপনি দলিল থেকে বের করা যদি একবার শিখতে পারেন, যত পেঁচানো পুরাতন দলিলই হোক, আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে কিভাবে আপনাকে বের করতে হবে। দেখেন, দলিলে আপনি সম্পাদনের তারিখটাও বের করতে পারবেন, রেজিস্ট্রেশনের তারিখটা বের করতে হবে। কারণ আমরা জানি একটা দলিল ৩ মাসের মধ্যে রেজিস্ট্রেশনকৃত হতে হবে। তারপরে বায়া দলিল বা পীঠ দলিল, অর্থাৎ পুরাতন দলিল নাম্বারগুলো কিন্তু ওই দলিলে থাকে। এটাও আপনাকে বের করা শিখতে হবে। মালিকানার ইতিহাসটা আপনি বের করা শিখতে হবে এবং কৈফিয়ত কলামে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। এই যে মোটামুটি ১২ টি জিনিস, এগুলো যদি আপনি বের করা শিখতে পারেন, এমন কোনো প্রকার আর দলিল থাকবে না যেগুলো আপনি বুঝতে পারবেন না। আর যদি চান আপনি আরো একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে, তাহলে দলিলে কারা সাক্ষী ছিল, শনাক্তকারী কে ছিল, দলিল লেখক কে ছিল, এই যে আমরা আঙ্গুলের ছাপটা দেখালাম তার নাম্বার কত, সর্বশেষ খতিয়ান অনুযায়ী জমির শ্রেণী, এগুলো আপনি দেখতে পারেন অ্যাডভান্স লেভেল হিসাবে। তবে এই উপরের ১২ টি লিখলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট। তো এখন দেখেন, আমরা যেভাবে বললাম আপনাদেরকে, এখন আরেকটা দলিল যেমন আমরা দেখাচ্ছি, দেখেন এখানে একটা কি দেওয়া আছে, তারিখ দেওয়া আছে ৭/৩/১৯৯৪। তার মানে এই তারিখে হচ্ছে এটা রেজিস্ট্রেশনের তারিখ ওই দলিলটার। তারপরে এখানে দেখেন যে আরো নাম্বার দেওয়া আছে। তো এজন্য আমরা এই দলিলগুলো, এখন দেখেন এই যে দলিলটা, এটার মধ্যে যে পেঁচানো লেখা, এখন এটা আপনি কি পড়বেন আর কি বের করবেন? আপনি যদি ১ম এই জানেন আপনাকে কি বের করতে হবে, তখনই আপনি খুঁজে পাবেন যে কোথায় কি আছে। না হলে এই পেঁচানো লেখা আপনি পড়ে শেষ করতে পারবেন না। তো এজন্য আমরা এই যে দলিলটার মধ্যে আপনি যদি, এটা কিন্তু মূল দলিল না, এটাকে বলা হয় একটা জাবেদা নকল বা সার্টিফাইড কপি। আর এগুলো হাতের লিখা হয়, এজন্য কিন্তু দলিলগুলো পেঁচানোই থাকে। তো দেখেন এখানে আমাদের ১৩১৯ নাম্বার দাগ দেওয়া আছে। তাহলে আমরা দলিলে দাগ নাম্বার পেয়ে গেলাম কত? ১৩১৯। তো তারপরে যদি আমরা দেখি মোট জমি হচ্ছে ২ একর ৮৯ শতক। এই জাস্ট এই শব্দগুলোই কিন্তু আপনার মনে রাখবে। দেখেন ৭/৩/১৯০০ যে ৯৩। এই যে বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আছে। তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন।
Recording in progress. তো যাই হোক, যে কোনো কারণবশত সম্ভবত এটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তো যাক, আশা করি আমরা আবার কন্টিনিউ করতে পারবো। তো এই যে আমরা যে জিনিসগুলো বের করা শিখলাম, দেখেন যে দাগ নাম্বারটা, তারিখটা, মোট জমিটা, তারপরে দেখেন এই যে ৪ নাম্বার আগত খতিয়ান। আপনি কিন্তু আর বাকি জিনিসগুলো কি লেখা আছে সেটা আপনার দেখারও প্রয়োজন নাই। আপনি আপনার প্রয়োজনীয় শব্দটা পাচ্ছেন কিনা সেটাই হচ্ছে মূল বিষয়। জি, সোহেল ভাই বলেন। জি, সোহেল ভাই বলেন। আজিম ভাই, আপনার মাইক্রোফোন বোধহয় আনমিউট হয়ে গেছিল, আচ্ছা, শুনতে পাচ্ছিলাম না, এখন আচ্ছা, পাচ্ছি। আজকে হঠাৎ করে কেন জানি একটু ডিস্টার্ব করলো। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমাদের মেইন বিষয়টা হচ্ছে দলিল থেকে আমরা যে আগে যে জিনিসটা শিখলাম সেটাই আমরা বের করব। তো এর মধ্যে আমরা কি পেলাম? আমরা প্রথমেই দাগ নাম্বার বের করতে পারলাম। দেখেন ১৩১৯ লেখা আছে। এখানে ৪ নাম্বার খতিয়ান লেখা আছে। এখানে তারিখটা দেওয়া আছে। আপনি কিন্তু বাকি আর শব্দগুলো আপনার দরকারও নাই যে কি শব্দ লেখা আছে সেটা কোনো কাজের না। দলিলে অনেক জিনিস থাকে যেটা ফর্মালিটির জন্য দেওয়া হয়। যেমন আমরা কোনো বক্তৃতা দিতে গেলে ১ম এ দেখবেন ৫ মিনিট শুধু একে ধন্যবাদ, ওকে ধন্যবাদ দিতে, দিতে অনুষ্ঠানটা শুরু করা হয়, যেটা কোনো কাজের না। ঐরকম দলিলে এমন কিছু শব্দ থাকে যেটা কোনো কাজের না, যেটাকে জাস্ট একটা নির্দিষ্ট ফরম্যাটে আনার জন্য লিখা হয়। তো আমরা এগুলো বের করা শিখতে হবে আমাদেরকে। তো এগুলো আমরা লিখে থাকবো। আমরা একাধিক দলিল আপনাদেরকে দেখাবো যেখান থেকে আপনারা বুঝতে পারবেন আরো বিস্তারিত। যদিও এর একটা পাতা মিসিং আছে, ওইজন্য এখানে নাই। ১ম পাতাটা এটা অ্যাটাচ করা হয় নাই। আমি ট্রাই করব অ্যাটাচ করে দেওয়ার জন্য। তো আমাদের আরো একাধিক দলিল আছে, এখানে সমস্যা নেই। দেখেন এটা আরেকটা দলিল। এই দলিলটাকে আমরা এখন কিভাবে করব সেটা এখন দেখেন। দেখেন এখানে ৭৩, ৪৭। তো এটা কি? আমরা যেটা বললাম ডান দিকে থাকবে, এটা হচ্ছে আমাদের দলিল নাম্বার। তারপর আমরা চলে যাচ্ছি যে এই দলিলের মধ্যে আমরা সারমর্মে যদি যাই, দেখেন কবলা মূল্য। তো কবলা মানে কি? এটা একটা বিক্রয় দলিল। জমি লেখা আছে দেখেন ৭০%। তার মানে আমরা দলিল নাম্বার পেয়ে গেলাম, দলিলের প্রকৃতি পাইলাম, আমরা জমির পরিমাণও কিন্তু পেয়ে গেলাম। তো বিক্রেতাদের নাম আমরা এখান থেকে পাচ্ছি। দেখেন ৮ জন বিক্রেতা আছে। তো আমরা এই অংশে বিক্রেতার নামগুলো পেয়ে গেলাম। এই যে আমরা ১২/১০/২০০৪ একটা রেজিস্ট্রেশনের তারিখও পেয়ে গেলাম। এটাই আমাদের কাজের জিনিস। আমাদের কিন্তু অত কিছু আর দেখার প্রয়োজন নাই। তারপরে এখানে লিখা আছে দেখেন কবলা গ্রহীতা, অর্থাৎ কে সম্পত্তিটা গ্রহণ করলো তার নাম ঠিকানা দেওয়া আছে। আপনার প্রয়োজন হলে আপনি লিখে নেবেন, না হলে নাই। কবলাদাতা কতজন আছে এদের আমরা এখান থেকে নাম ঠিকানা সবকিছু পাবো। তো মোটামুটি ১ম পাতা থেকে দেখেন আমরা তাহলে কত কিছু পেয়ে যাচ্ছি। একটা ১ম পাতা থেকেই আমরা এখান থেকে আমরা দলিল নাম্বার পাইলাম, জমির পরিমাণ পাইলাম, দাতা পাইলাম, গ্রহীতা পাইলাম, দলিলের প্রকৃতিটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখনো আমরা দাগ নাম্বার পাই নাই। তো আমরা যদি ২য় পাতায় যাই, দেখেন এটা হচ্ছে আমাদের ২য় পাতা। ওই যে প্রতি পাতায় দলিলের যারা দাতা তাদের সিগনেচার থাকে। তো এখন এখান থেকে আমাদেরকে পড়তে হবে যে এখানে কোথায় আমাদের আছে। তো এই লেখাটাও মোটামুটি ভালো, তারপরে ওইজন্য আমরা পড়তে পারতেছি। তো এখানে যেটা হয় যে উনি আসলে যে পুরাতন দলিলগুলো দেখবেন সেখানে লিখা থাকে যে দলিলটা কেন উনি হস্তান্তর করতেছে। তো এক্ষেত্রে তাদের ওই সমস্ত ইচ্ছাই বলা আছে যে তাদের টাকা পয়সার প্রয়োজন। তো ওইজন্য তারা কিভাবে মালিক হইলে ওইজন্য সম্পত্তিটা হস্তান্তর করে দিচ্ছে। তো এটাও আমাদের কাজের না। আমরা আমাদের যে অংশগুলো বের করব এটা তার পরের পাতায় পাবো। দেখেন এই যে তফসিল। তো এখানে তফসিলে দেখেন এটা জেলা দিনাজপুর, উপজেলা ও সাব রেজিস্ট্রি অফিস বীরগঞ্জ। তারপরে দেওয়া আছে ৯ নং সাতর, মৌজা হচ্ছে উত্তর রঘুনাথপুর। তো এতটুকু আমাদের কাজের। আমরা সম্পত্তির তফসিলটা পাইলাম যে সম্পত্তিটা কোন জেলা, কোন উপজেলায় অবস্থিত। তারপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে দেখেন প্রজার খতিয়ান নাম্বার ৬৪। তো আমরা ৬৪ নাম্বার খতিয়ানটা বের করে নিলাম। তারপর এখানে দেখেন দাগ নাম্বার দেওয়া আছে ২২৪। যে জমির প্রকৃতি দেওয়া আছে দেখেন দলা। জমির পরিমাণ ৫ একর ২৫ এর মধ্যে ১ একর ৪১, তার মধ্যে ৭০ শতক। তো এই দেখেন এই দলিলে অসংখ্য কিছু লিখা ছিল। আমরা কিন্তু অত কিছু পড়িও নাই। আমাদের কাজের জিনিসটা আমরা বের করে নিলাম। মোটামুটি আমাদের ৯০% কিন্তু চলে আসছে। আমরা দাগ নাম্বার জানলাম, জমির প্রকৃতি জানলাম, জমির পরিমাণ জানলাম, তফসিলটা জানলাম। তো এইরকম ভাবেই আপনি যেকোনো দলিলের কাছ থেকে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা আপনি বের করতে পারবেন। পরে আপনি যদি চান চৌহাদ্দি যেটাকে আমরা বলি, হাত নকশা থাকে, কলমি নকশা দেখেন এরকম দেওয়া আছে। আপনি চাইলে সেটাও দেখতে পারেন।
সেটা দেওয়া আছে। আর যদি আমরা যেটা বললাম এই যে ইসাদি কে ছিল শনাক্তকারী, কে ছিল দলিল লেখক, আরো যারা সাক্ষী, এদের অতটা নরমালি কোনো প্রয়োজন নাই। নরমালি আমরা পূর্বে যে জিনিসগুলা বললাম সেগুলোই আমাদের প্রয়োজন। এভাবে এই যে পিডিএফ নোটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তো আপনারা এখান থেকে প্রতিটা জিনিস বের করার চেষ্টা করবেন। আর যে পূর্বে 50 টাকার হলফনামা ছিল, এখন মোটামুটি 200 টাকার হলফনামা। এখানে কিছুই না, এখানে জাস্ট আপনি একটা অঙ্গীকার করেন, এফিডেভিট করেন যে সম্পত্তিটা আপনার, সম্পত্তিটা সরকারের না, খাস না, কোনো প্রকার মালিকানা ডিফেক্ট থাকলে আপনি নতুন দলিল করে দিবেন। এটা কপি পেস্ট করে প্রতিটা দলিলে একই রকম থাকে, এটাতে নতুন কিছুই না, বোঝারও কিছুই নাই এখানে। অর্থাৎ আপনি একটা পার্সোনাল লাইবিলিটি নেন, যে এই সম্পত্তিটা আপনি বিক্রি করতেছেন, এটা নিয়ে যদি কোনো বিরোধ অ্যারাইজ হয়, ওই ব্যক্তি চাইলে আদালতে যাইতে পারবে বা আপনি তাকে নতুন করে দলিল করে দিতে বাধ্য থাকবেন, এগুলোই লেখা থাকে। এখন আসেন আমরা আরেকটা দলিল দেখি, যেটা হচ্ছে আমাদের একটা মূল দলিল। তো এই দলিলটার ক্ষেত্রে উপরে দেখেন কত আছে, এখানে একটা নাম্বার দেওয়া আছে। তো সবসময় ডান দিকে দলিল নাম্বার আর বাম দিকে ক্রমিক নাম্বার থাকে। এটা দেখেন 450 হচ্ছে ক্রমিক নাম্বার আর 44 হচ্ছে দলিল নাম্বার। এই যে উপরে যে সিলগুলো দেওয়া থাকে, এটা হচ্ছে ওই দলিলটা রেজিস্ট্রেশন করতে কত টাকা সরকারের ঘরে ঢুকলো, এই জিনিসটাই থাকে, আর কিছু কিন্তু না। তো দেখেন এগুলা যেহেতু নির্দিষ্ট ফরম্যাটে আছে, আমরা যে ফরম্যাটটার কথা আপনাদেরকে বলতেছিলাম, এই ফরম্যাটে দেখেন আপনি এক কলামে একদম টোটালি সাব রেজিস্ট্রেশন অফিসের নাম, কোন জেলায় অবস্থিত, টোটালটা পাইলেন। দলিলের প্রকৃতিটা আপনি পাইলেন, দেখেন কবলা, মানে আপনি বুঝতেই পারতেছেন এটা একটা সেল ডিড। তারপরে মৌজার নাম, ইউনিয়ন, উপজেলা সবকিছু দেওয়া আছে। তারপরে সম্পত্তির পরিমাণটা দেখেন এখানে দেওয়া আছে একরে, শ্রেণীটা দেওয়া আছে, মূল্যটা দেওয়া আছে। অর্থাৎ এখনকার যে আধুনিক দলিল, সেই দলিলে যেটা হচ্ছে যে এইরকম, এরকম ভাবেই সবকিছু দেওয়া থাকে। তো এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারবো, প্রথম পাতা দেখে আপনি দলিলটা সম্পর্কে 90% ধারণা পেয়ে গেলেন যে এটার দাম কত, মৌজা কোন জেলায় অবস্থিত, কবলা দলিল না কি দলিল। তারপরে যদি আমরা যাই, পরবর্তী যে জিনিসগুলো থাকে, প্রতি পাতায় বিক্রেতার সিগনেচার থাকবে। এখন ২০০৫ সালের জুলাই থেকে ছবি অ্যাটাচ করতে হয়। এই ছবির উপরে বিক্রেতা সিগনেচার করে, তার আঙ্গুলের ছাপটাও থাকে। দেখেন প্রতিটা ছবির মধ্যে আঙ্গুলের ছাপ আছে, বিক্রেতার সিগনেচার আছে। আর যাবতীয় যে তাদের ঠিকানাটা, তাদের এখানে দেওয়া থাকে। প্রতিজনের দাতা গ্রহীতা দুইজনেরই থাকবে। এই দলিলে অসংখ্য দাতা আছে, দেখেন সবারই আঙ্গুলের ছাপ সিগনেচার দেওয়া আছে। যতজন আছে দাতা গ্রহীতা উভয়জনেরই দেওয়া আছে। তো এরকম যতজন হবে দলিলের পাতা সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। আর আমরা এইটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ৭ নাম্বারটা, যে উনারা ওই সম্পত্তিটার মালিক কিভাবে হইলেন। ৭ নাম্বার কলমে এটা লিখা থাকবে যে উনি সম্পত্তিটা কিভাবে কার কাছ থেকে মালিক হইলেন। এখান থেকেই আমরা কি করতে পারবো, ওই যে বায়া দলিল, পিট দলিল, সাবেক খতিয়ান, হাল খতিয়ান, এগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। তো এগুলো বর্তমানে প্রিন্টেড কপি হয়। ২০০৫ সালের পরে হাতের লেখা পাবেন না, প্রিন্ট কপি পাবেন। তো এগুলো আপনি একদম বাংলা যদি পড়তে পারেন, আপনি কিন্তু সহজভাবে বুঝতে পারবেন। তারপরে যদি আমরা চলে যাই, ওই যে আমরা হারাহারি যে অংশটা বললাম, যদি একাধিক দাতা গ্রহীতা থাকে, কে কত অংশ, দেখেন এই দলিলে একেকজন একেক রকম অংশ বিক্রি করতেছে বা ক্রয় করতেছে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ। কারণ একই দলিলে কেউ ৮০% এর মালিক হইতে পারে, আর কেউ ২০% এর মালিক হইতে পারে। আর আমরা যে সম্পাদনের তারিখটা আপনাদেরকে বললাম, দেখেন ১০ নাম্বার কলামে সম্পাদনের তারিখ বাংলা এবং ইংরেজি উভয়টাতেই লিখা থাকে। তো এটা জাস্ট আপনি একটু বের করে নিবেন। আর চৌহাদ্দি তো আপনারা বুঝলেনই যে সম্পত্তিটা কোন জেলায় কোন থানায় অবস্থিত, এটা আমরা বের করব। এটাই হচ্ছে আমাদের কথা। আর হাত নকশার আসলে এই তো, হাত নকশা বোঝানোর কিছুই নেই। আনুমানিক তারা একটা নকশা দেয়। আপনি চাইলে সম্পত্তিটা কত ফিট লম্বা, কত ফিট চওড়া সেটাও আপনি উঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর জমির দাম কত সেটাও লিখা থাকে, মোট কতটুকু জমির পরিমাণ সেটাও দলিলের ভিতরে কিন্তু লিখা থাকে, এখনকার যে লেটেস্ট যে দলিলগুলো আছে সেগুলোর মধ্যে। আর এই যে কৈফিয়ত কলামটা গুরুত্বপূর্ণ, যদি কোনো ভুলভ্রান্তি হয় এখানে লিখা থাকবে। আর দলিল লেখকের সিগনেচার, সাক্ষীদের সিগনেচার, এটাই গুরুত্বপূর্ণ। তো মোটামুটি এটাই হচ্ছে আধুনিক যে দলিলগুলো আছে এগুলো। আর এখনকার ২০০ টাকার হলফনামা দেওয়া থাকে। তো এখন যদি আমরা আরো পুরাতন দলিল দেখি, দেখেন এই যে পুরাতন দলিল, পুরাতন দলিলগুলো পড়তে গেলে যেটা বললাম, এগুলোতে সুবিধা হচ্ছে সারমর্ম লেখা, সারগর্ভ লেখা থাকে এক সাইডে। দেখেন এটা খোশ কবলা বলা আছে, ৩০,০০০ টাকা জমি হচ্ছে ৪৫ শতক। তো মোটামুটি এখান থেকে আমরা ৩টা জিনিস পেয়ে গেলাম, যে একটা কবলা দলিল, ৩০,০০০ টাকা দাম, ৪৫ শতক সম্পত্তি। তো এখান থেকে গ্রহীতা দাতার নাম, গ্রহীতার নাম পেয়ে যাচ্ছি আমরা, দাতার নাম পেয়ে যাচ্ছি। অর্থাৎ আপনার সবকিছু পড়ার দরকার নাই, আপনি জাস্ট টু দা পয়েন্ট জিনিসটা বের করবেন।
তো আমরা যদি সর্বশেষ পাতায় দেখি, দেখেন এখানে আমাদের তফসিলটা থাকবে যে কোন সম্পত্তিটা কতটুকু হস্তান্তরিত হচ্ছে, ৩য় অথবা ৪র্থ পাতায় আমরা পাবো। তো আমরা যদি দেখি এই যে সর্বশেষ পাতায় দেখেন খতিয়ান নাম্বার কত ৩, তারপরে এখানে আমাদের বলা হচ্ছে যে ডাঙ্গা জমির শ্রেণী হচ্ছে ডাঙ্গা, তারপরে ১০২ শতক সম্পত্তি, অর্থাৎ শেষ পাতার মধ্যে গিয়ে কিন্তু আমরা মোটামুটি আমাদের যে তথ্য প্রয়োজন সেটা আমরা কিন্তু পাচ্ছি। তো এইজন্য পুরাতন দলিল দেখলে আপনার ভয় করার প্রয়োজন নাই, আপনি কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আসি আমরা আরেকটু কাজের কথায়। এই যে দলিলগুলা, এগুলা তো আপনারা উঠাবেন বা যখন তল্লাশি দিতে যাবেন তখন সাব রেজিস্ট্রেশন অফিসে গেলে কি পাবেন? আপনি বিভিন্ন প্রকার রেজিস্টার পাবেন। তো নরমালি তারা ৫ প্রকারের রেজিস্ট্রেশনের জন্য বালাম বইগুলো রাখে। ১ নাম্বার হচ্ছে যে নিবন্ধনের জন্য যে দলিলগুলো তারা গ্রহণ করে, যেমন আপনি একটা সাবকবলা দলিল করলেন, এটা সাব রেজিস্ট্রার গ্রহণ করলো, তখন সে এটাকে ১ নাম্বার বইয়ে রাখবে। সে যদি দলিলটা অস্বীকার করে, সে এটাকে ২ নাম্বার বইয়ে রাখবে। আপনি যদি উইল বা দত্তক গ্রহণ সংক্রান্ত দলিল নিয়ে যান, ৩ নাম্বার বইয়ে রাখবে। আর আপনি যদি জমি-জমা ছাড়া অন্য কোনো প্রকার যদি আপনি দলিল নিয়ে যান, সে এটাকে ৪ নাম্বার বইয়ে রাখবে। তো এখন আপনি যদি একটা দলিল তল্লাশি দিতে চান, আপনাকে জানতে হবে আপনার দলিলটা কোন প্রকৃতির। যদি সেটা বিক্রয়ের জন্য গৃহীত হয়, ১ নাম্বার বালাম আপনাকে তল্লাশি দিতে হবে। তো ১ নাম্বার বালামের ২ টা ইনডেক্স বা সূচি বই তৈরি করা হয়। ১ নাম্বারে গ্রহীতা এবং দাতার নাম দিয়ে, আরেকটা হচ্ছে নির্দিষ্ট মৌজা ভিত্তিক দাগ নাম্বার দিয়ে। তো এজন্য আপনি যখনই দলিল তল্লাশি দিবেন, ২ টা সূচি বই আপনাকে চেক করতে হবে। যদি সূচি বইয়ে থাকে তবেই ভিতরে থাকবে, বালামে থাকবে, না হলে কিন্তু আপনি পাবেন না। এর জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ফি নির্ধারণ করে। এখন পর্যন্ত যে নিয়ম, ১ বছরে যদি আপনি তল্লাশি দেন আপনার মাত্র ৳২০, আর ১ এর অধিক যদি হয় ৳২০ এবং প্রতি বছর হচ্ছে ৳১৫। তবে সর্বোচ্চ ৳১৫০, এর বেশি হবে না। আর আপনি একসাথে ১২ বছরের মানে এক কাগজে ১২ বছরের বেশি তল্লাশি দিতে পারবেন না। আপনি যদি ২৫ বছর তল্লাশি দিতে চান, আপনাকে ৩ টা কাগজ নিতে হবে। ১২, ১২ প্লাস ১। আর আপনি যখন পাবেন তারপরে আপনি দলিলের সার্টিফাইড কপি উঠাবেন। তো সার্টিফাইড কপি উঠানোর আবার খরচটা কিন্তু ভিন্ন রকম। তো সেক্ষেত্রে আপনাকে ৳২০ কোর্ট ফি দিয়ে আবেদন করতে হয়। যদি আপনি সূচি বই তল্লাশি খরচ এটা যুক্ত হবে। যদি বালামটা পাওয়া যায়, বালাম পরিদর্শন খরচ ৳১০, আপনার ৳৫০ নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখতে হবে। যারা লিখবেন তাদের জন্য পাতা ৳১৬ করে, এই নকল নবিশের জন্য ৳২৪ করে, জরুরি ভিত্তিতে চাইলে আরো ৳৫০। অর্থাৎ টোটাল যদি আমরা দেখি, আপনার দলিলের সার্টিফাইড কপির খরচটা নির্ভর করে দাতা গ্রহীতা কতজন, কত পাতার দলিল। তবে এটা বাস্তবতা হচ্ছে আপনি ৳২,০০০ নিচে পাবেন না। যদিও সরকারি খরচ মোটামুটি ৳৫০০ থেকে ৳৭০০। তো সাব রেজিস্ট্রেশন অফিসে ৳২,০০০ নিচে আপনি উঠাইতেই পারবেন না। তো যাক, আমরা ১ম ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই যে সাব রেজিস্ট্রেশন অফিসগুলো চিত্রভিত্তিক দেখিয়েছি। তো নরমালি দলিলটা যদি ৩, ৪, ৫ বছরের পুরাতন হয়, সাব রেজিস্ট্রেশন অফিসেই পাবেন। আর যদি অনেক পুরাতন হয়, তখন আপনাকে এই জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আপনাকে যেতে হবে। জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে পাবেন। তবে কিছু, কিছু সাব রেজিস্ট্রেশন অফিসে সেখানে যদি অবস্থা ভালো হয়, তখন সেখানেও আপনি অনেক পুরাতন দলিল পাইতে পারেন। তো তারপরে আমরা আরো কিছু যদি দেখি যে একটা দলিলের রেজিস্ট্রেশন খরচ সংক্রান্ত বিষয়ে, তো এক্ষেত্রে মনে রাখবেন নরমালি একটা দলিলের খরচটা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর, যে জমিটা কার কাছ থেকে আপনি নিতেছেন, ব্যক্তির কাছ থেকে নিতেছেন না কোনো কোম্পানির কাছ থেকে নিতেছেন। যদি আপনি ব্যক্তির কাছ থেকে নেন, তো সেক্ষেত্রে যে খরচটা আছে সেটা হচ্ছে দলিলে লিখিত মূল্যের উপর ভিত্তি করে। তো যেমন আপনাকে রেজিস্ট্রেশন খরচ দিতে হয়, স্টাম্প শুল্ক, স্থানীয় কর এবং উৎস কর। এই ৪ টা জিনিস সম্পত্তির যিনি ক্রেতা তাকে দিতে হয়। আর সম্পত্তিরটা যদি বিক্রেতা যদি রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি হয়, সেক্ষেত্রে এগুলোর পাশাপাশি আয়কর অধ্যাদেশ মোতাবেক কি হয়, উৎস কর, উৎসে আয়কর বা লিজ প্রপার্টির জন্য এবং ভ্যাট প্রযোজ্য হয়। ভ্যাটটা শুধুমাত্র ফ্ল্যাট বা প্লটের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন পর্যন্ত যেই খরচ, যদি ফ্লট হয় তাহলে ২% হিসাবে ভ্যাট প্রযোজ্য, আর ফ্ল্যাট হলে যদি ১৬০০ স্কয়ার ফিট পর্যন্ত হয় ২%, এর বেশি হলে ৪.৫%। তবে এগুলো আইনগতভাবে যারা বিক্রেতা রিয়েল এস্টেট কোম্পানি দেওয়ার কথা, কিন্তু বাস্তবে যারা ক্রেতা তাদেরকেই দিতে হয়। তো এখন এই খরচগুলো কতটা আর আপনি মনে রাখবেন? তো এজন্য এই যে দলিল.com বলে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে কিন্তু আপনারা এই খরচগুলো খুব সহজেই হিসাব করে নিতে পারেন। আপনি যদি আপনার কাছে মোবাইল থাকে অথবা ল্যাপটপ থাকে, আপনি যেকোনো মাধ্যমে যদি গুগলে যান, গুগলে গিয়ে যদি জাস্ট DOLA দলিল.com লিখেন, দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে। তো জাস্ট, সম্ভবত আমার স্পেলিংটা ভুল হইছে।
তো আপনি যদি যান দলিল.com এই শব্দটা লিখলেই দেখবেন একটা ওয়েবসাইট আসবে আপনার কাছে, এই যে দলিল.com। তো এখান থেকে আপনি আপনার যেই দলিলগুলো আছে তার জন্য কত খরচ এটা নিজেই বের করতে পারবেন। যে ফিশ ক্যালকুলেটরে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার কোন জেলা, কোন থানার অধীনে সম্পত্তিটা। এই যে দেখেন এখানে দলিল ফিশ ক্যালকুলেটর, দলিলের প্রকৃতিটা নির্বাচন করবেন। আমরা যেই দলিলগুলোর নাম আপনাদেরকে বললাম যে এটা কি বিক্রয় না সাবকবলা না হেবা না দান, এটা আগে এখান থেকে সিলেক্ট করে নিবেন। তারপরে আপনার বিভাগটা সিলেক্ট করবেন, আপনি কোন বিভাগে আছেন। আপনার জেলাটা আপনি সিলেক্ট করবেন। আপনার জমিটা যেই সাব রেজিস্ট্রেশন অফিসে সেটা সিলেক্ট করবেন। এখন এই জমির অবস্থানটা, জমিটা কি ইউনিয়নে না আপনার সেটা পৌরসভায়, সেটা সিলেক্ট করবেন। আর জমির একটা দাম আপনাকে দিতে হবে। তো নরমালি যদি আমরা আপনাকে ১,০০,০০০ টাকার একটা সম্পত্তির বিক্রয় মূল্য দেখাই, আর জমির উপরে বাড়িঘর থাকলে ইয়েস করবেন, না থাকলে নাই থাকবে। আর এখানে দেখেন জমিটা আপনি কার কাছ থেকে নিচ্ছেন, ব্যক্তি না রিয়েল এস্টেট। যদি ব্যক্তি হয় নাই থাকবে, রিয়েল এস্টেট হলে ইয়েস করবেন। আর পাতার সংখ্যা নরমালি ১০ই হয়, ক্রেতা বিক্রেতা বেশি হলে ১২, ১৪, ১৫ পাতা হইতে পারে। আর মোট দলিল মূল্য হচ্ছে আমাদের এই টোটাল এটা আসলো। এখন আমরা ফলাফলে যদি ক্লিক করি, দেখেন আমাদের কাছে এখানে দেখিয়ে দিচ্ছে যে কত টাকা খরচ হবে। এখানে আমাদের বলতেছে রেজিস্ট্রেশন ফি ১%, ৳১,০০০, স্ট্যাম্প শুল্ক ১.৫%, ৳১৫০, স্থানীয় কর, উৎস কর। আর বাকিটা প্রযোজ্য না। আরো যেই বাকি খরচ সহ টোটাল ৳৭,২১০। তো এইরকম আপনি আপনার খরচটা কিন্তু নির্ধারণ করে নিতে পারবেন। এর সাথে যুক্ত হবে দলিলটা, যদি আপনি না লিখেন দলিল লেখকের খরচটা যুক্ত হবে। যেটাই হচ্ছে সবচেয়ে বেশি। কোথাও আপনাকে ২,০০০, ৪,০০০, ১০,০০০, ২০,০০০ ও দিতে হয়। তবে খরচ কিন্তু আপনার এটাই। এই ওয়েবসাইট থেকে আপনি যেই কোনো প্রকারের দলিল আপনি এখান থেকে প্রকৃত খরচটা বের করে নিতে পারবেন। তাই পৃথক, পৃথক আপনার খরচ আর মুখস্থ রাখার কিন্তু প্রয়োজন নাই। জাস্ট গুগলে গিয়ে দলিল.com এইটাই আপনারা তল্লাশি করবেন। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তবে অনেকেই যে কথাটা বলেন যে ভাই এই এনফি জিনিসটা কি, ইফি জিনিসটা কি, এনএনফি জিনিসটা কি? এটা সবাই বারবার প্রশ্ন করেন। তো মনে রাখবেন এই যে সরকার দলিলে যে খরচগুলা নির্ধারণ করেছে এ, বি, সি, ডি এগুলোকে বাংলা তারা বিভিন্ন ক্যাটেগরি দিয়েছে। তারা বলছে যে এই দলিলটা পূর্বে উল্লেখিত কোনো জায়গায় কোনো ফি নির্ধারণ করা নাই, সেটাই হচ্ছে ই-ফি। আর ই-ফি হচ্ছে ৳১০০। এটা কি? যে দলিলের সাথে আমরা যে হলফনামা দেই ৳২০০, এইটার রেজিস্ট্রেশন খরচই হচ্ছে ই-ফি। এন-ফিটা হচ্ছে দলিলটা যে বালামি লিখা হবে, সরকারের তো খরচ আছে। তো এইজন্য তারা পাতা ৳১৬ করে নেয়। এনএনফি পূর্বে ছিল না, ২০১৮ সালে সংযুক্ত করা হয়েছে। যারা দলিলটা লিখেন, নকল নবিশ আছেন তাদের জন্য ৳২৪ করে। আর এই যে এলটি নোটিশ আমরা যেটাকে বলি এটা ৳১০। তো মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের এই যে ই-ফি, এন-ফি, এনএনফি, যেটা প্রতিটা দলিলে আপনাকে দিতে হয়। আর বাস্তবতার কারণে দলিল লেখকের যে খরচ সরকারি আইন অনুযায়ী ৳৫০০ মতো, কিন্তু বাস্তবে আপনার ১০,০০০ ও হইতে পারে। সমিতির চাঁদা নেয় তারা এটলিস্ট ৫০০ থেকে ১,০০০, সাব রেজিস্ট্রার ঘুষ নেয়, টিপ সই দেওয়ার জন্য সেখানেও আপনাকে চাঁদা দিতে হয়। অর্থাৎ সবচেয়ে খরচটা বেড়ে যায় এইটার কারণেই। না হলে কিন্তু প্রকৃত খরচ কিন্তু অনেক কম। তো যাক, মোটামুটি আমাদের ক্লাসটাও ১ ঘন্টা হয়ে গেছে। আর এইটা আমরা দেখাইলাম যেটা আপনাদেরকে, যে একটা দলিল মূল্য কিভাবে নির্ধারণ করা হয় আপনারা ওই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। মোটামুটি কত টাকা পয়সা খরচ হচ্ছে। আর এখানে আমরা কিছু পুরাতন দলিল আপনাদেরকে দিয়েছি, যেটাই হচ্ছে আপনাদের কাজের। যে এই যে এত পুরাতন দলিলটা, এটা দেখে আপনাদেরকে বের করতে হবে এখানে কোথায় কি আছে। তো ১ম এ উপরে দেখে নিবেন, এটা দলিল নাম্বার দেওয়া আছে। তারপরে এখান থেকে আমরা যে অনেক কষ্টে, দেখেন যে অনেক কষ্টে আমরা এখানে সাইটে ওইজন্য লিখে রেখেছি যে এটার সালটা কবে। কারণ সবসময় খুঁজে পাওয়া যায় না। তো এটা আমরা কোথায় পাচ্ছি? ১৭/১০/১৯৬৪ সালের দলিল। তো এটা আমাদের রেজিস্ট্রেশনের তারিখ হয়ে গেল। আর সাইটে আমরা পাচ্ছি, দেখেন যে জমি কতটুকু, ৩ একর ৩৩% সম্পত্তি। তারপরে ১ম এই আমরা যেটা পাচ্ছি যে কবলা গ্রহীতা মানে হচ্ছে সম্পত্তিটা কে ক্রয় করতেছে তার ঠিকানাটা পাচ্ছি। তারপরে হচ্ছে কবলা দাতা, যে সম্পত্তিটা যিনি বিক্রি করতেছে তার ইয়াটা পাচ্ছি। তো এইরকম ভাবে ক্ষুদ্র, ক্ষুদ্র জিনিসগুলো আপনি একটু বের করা শিখবেন। তাহলে কিন্তু যত পুরাতন দলিলে হোক, যেমন আমরা যে শব্দটা বললাম কস্যযোজমা, দেখেন এটা হচ্ছে যে ওই বিক্রেতার নামটা ব্যবহার না করে তার পরিবর্তে ব্যবহার করা হইছে। তো এক্ষেত্রে আমাদের কাজের, তারপরে যদি আমরা যাই ২য় পাতায় যাব, যেহেতু এটা পাকিস্তান আমলের এজন্য পাকিস্তানের স্ট্যাম্পগুলো আপনারা দেখতেছেন। তো ২য় পাতায় দেখেন আমরা এখানে আরো একটা তারিখ পাচ্ছি ১৭/১০/১৯৬৪, দেখেন
এটা হচ্ছে সম্পাদনের তারিখ, ওই একই দিনই রেজিস্ট্রেশন করা হয়েছে, তো এটা হচ্ছে রেজিস্ট্রেশনের তারিখ। তো এখন এর ভিতরে আমরা এখানে পাচ্ছি যে দেখেন, এটা যদি আমরা একটু দেখি যে এখানে আমাদেরকে কিন্তু পড়ে এখন বের করতে হবে। এখানে একটা কলা আছে, বিকৃত জোত জমার বিপরীতে অন্য কোনো শরিক নাই, অর্থাৎ এই যে সম্পত্তিটা একজনই মালিক। তারপরে বলা হচ্ছে দেখেন যে এখানে মৌজায় 102/3 হাল খতিয়ান। তো হাল খতিয়ান মানে কি, এটা এসে খতিয়ান। আর যেই হাল খতিয়ান দেওয়া আছে আমাদের দেখেন 98, দুইটা খতিয়ান কিন্তু দেওয়া আছে। 103 হচ্ছে আমাদের তাহলে সাবেক, এবং 198 হচ্ছে আমাদের হাল খতিয়ান, অর্থাৎ সিএস হচ্ছে 102 আর এস এ হচ্ছে আমাদের 98। তারপরে এখান থেকে আমরা আরো যেটা বের করব সেটা হচ্ছে মোট জমির পরিমাণ, দেখেন 10 একর 18 শতক, আর সেখান থেকে বিক্রি হচ্ছে 3 একর 33। আর যদি আমরা দেখি এইটাই মোটামুটি আমাদের এখানে এতটুকুই যথেষ্ট। তো আমরা তাহলে সিএস খতিয়ানটা বের করতে পারলাম, এসেটা পারলাম, মোট জমি, বিকৃত জমির পরিমাণ, টোটাল জিনিসটাই কিন্তু আমাদের কাছে বের হয়ে গেল। তো এর পরবর্তী যে পাতা, লাস্ট পাতায় দেখেন, লাস্ট পাতায় আবার সেটা লিখা থাকতে পারে, যেমন আমরা বলেছি যে 1985 সালের আগে যেটা হইতো যে অন্য জায়গায় যদি আপনি দলিল রেজিস্ট্রেশন করতে চান, সেখানে 1 শতক জায়গা উঠায় দিলেও কিন্তু হয়ে যায়। তো এই জন্য এই যে জমিটা, এক্ষেত্রেও দেখেন এখানে আরেকটা দাগ নম্বর উল্লেখ করে সামান্য জমি এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু ওইটাই যে 10 একর 18 থেকে 33 শতাংশ, এটা আমাদের প্রয়োজনও কিন্তু নাই। তারপরে ইসাদির নাম দেওয়া আছে, অর্থাৎ শনাক্তকারী বা সাক্ষী। তো মোটামুটি এইরকমই। আর আমরা যে এরকম বললাম যে দলিলগুলো যদি লেখার পরে 2 বছরের বেশি থাকে, এইরকম ভাবে এগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় মূল দলিলটা। তো জ্বালিয়ে দিয়ে এর একটা নোট রাখা হয়, মূল দলিলের বারাম বইয়ে এরকম নোট রাখা হয়। আর যারা এই নকল নবিশ আছেন, তারা এই যে বালাম বইগুলাতে, যেগুলাকে আমরা বালাম বলতেছি, এই যে বইগুলা আছে এগুলাই হচ্ছে বালাম বই। এগুলাতে তারা আপনার দলিলটা লিখে রাখে। এই হচ্ছে সেই বই, যেটাকে আমরা বলি বালাম বই। তো আঙ্গুলের ছাপের কথা আমরা যেটা বললাম, আপনি যখন সম্পত্তি বিক্রি করেন, আপনাকে কিন্তু দলিলের পাশাপাশি এইরকম একটা পৃথক জায়গায় আঙ্গুলের ছাপ দিতে হয়, যেটা 60 বছর পর্যন্ত থাকে। আর এই যে যেটা বললাম আমরা, বালাম বইগুলো এরকমই লেখা থাকে, এর সাইটে নোট দেওয়া থাকে। যখন একটা দলিল বাতিল হয়, এই সাইটে লিখে রাখা হয় দলিলটা বাতিল করা হয়েছে। রহিতকরণ করা হইলে সাইটে লিখে রাখা হয় যে এটা রহিতকরণ করা হয়েছে। অর্থাৎ আদালতের মাধ্যমে দলিল বাতিল করলে কিন্তু এই পাতাটা ছেঁড়া হয় না, পাতা ঠিকই থাকে। শুধু এই ক্ষেত্রে সাইটে নোট রাখা হয় যে এটা আদালতের এত নাম্বার আদেশ মূলে বাতিল করা হইল। তো আমরা আরো যেটা বললাম, দেখেন যদি 10 জনও দাতা থাকে, দলিলের সবার পেছনে কিন্তু আঙ্গুলের ছাপ দিতে হয় সবার। এগুলো আপনারা প্রতিটা মূল দলিলের অপর পাতায় কিন্তু পাবেন। তো এখন আমরা দেখি একটা অবিকল দলিল। এটা হচ্ছে আপনি যখন দলিল রেজিস্ট্রেশন করেন, সাথে সাথে আপনি দলিলে আরেকটা প্রিন্টেড কপি জমা করলে সাব রেজিস্ট্রার সেটাকে কি করেন, সেটাকে অ্যাটেস্টেশন করে দেন, যেটাকে আমরা বলি অবিকল নকল। তো এটার মধ্যে দেখেন 2017 সালের, এটা হচ্ছে এত নম্বর দলিল। এখানেও দেওয়া আছে দলিল নাম্বার বাই সাল, কত সালের দলিল। আর এই সাইটে যে লেখাগুলো, এগুলো হচ্ছে আমরা বললাম কত টাকা খরচ হইলো। বাকি জিনিসটা আপনারাই এখন দেখেন, যেহেতু প্রিন্টেড কপি আপনারাই পড়তে পারবেন, যে খোঁজ কবলা 10 শতক জমি, জমির শ্রেণী দলা এত টাকার জমি। তো এখানে আর বুঝার কিছুই নেই। তো আমরা যদি দ্বিতীয় পাতায় চলে যাই, ওই যে সবার সিগনেচার থাকবে, নাম থাকবে, দাতা গ্রহীতা, এটাই। এখন আসি আমরা যে জিনিসটা আপনাদেরকে আমরা, মালিকানার যে ইতিহাসটা 7 নাম্বার কলাম, এটাই গুরুত্বপূর্ণ। তো বর্তমান দলিলগুলোতে এই 7 নাম্বার জিনিসটা আপনারা পড়বেন, অ্যাটলিস্ট 25 বছরের আপনারা পাবেন। তো এখানে বলা হচ্ছে দেখেন যে এই সম্পত্তি 16/2/1991 এই সালে 443 নম্বর কবল আমলে এই ব্যক্তি কি করেন, ভোগ দখল থাকা অবস্থায় ওনার নিজ নামে এসে খতিয়ান হয়। তার মানে আমরা এটা কি পেলাম, একটা দলিল নাম্বার পেলাম, এসে খতিয়ান নাম্বার পেলাম। তারপরে বলা হচ্ছে যে উনি মারা যাওয়ার পরে তার ছেলেরা কি করলেন, সেই সম্পত্তিটা এই যে নামজারি করলেন, একটা নামজারি খতিয়ানও পেলাম আমরা এখানে। তার মানে আপনি একটা ইতিহাসই জানতে পারতেছেন এখান থেকে। তো এখন এই সম্পত্তিটা কেন বিক্রি করা হইলো সেটা তারা এখানে বলেছেন যে তাদের টাকার প্রয়োজন, এর জন্যই। আর এই যে জিনিসটা, এটাই গুরুত্বপূর্ণ। দেখেন এই একই দলিলে প্রথম ব্যক্তি 6 শতকের মালিক হচ্ছে, বাকিরা 1 শতক করে। তাই এটি গুরুত্বপূর্ণ। শুধু নাম থাকলেই হবে না, আপনাকে দেখতে হবে মালিকানা কার কতটুকু, কে ক্রয় করতেছে। তো এখানে প্রথম ব্যক্তি 6 শতক, বাকি সবার 1 শতক। নাম কিন্তু সবারই আছে, সবার থাকলেও লাভ হচ্ছে না, একজনের বেশি একজনের কম।
একই রকমভাবে যারা বিক্রি করবে তাদের ক্ষেত্রেও হইতে পারে যে একজনের বেশি থাকতে পারে, একজনের কম। এখানে যেহেতু বিক্রেতা একজন, উনার টোটাল সম্পত্তি ১০ শতকে উনি বিক্রি করতেছেন। এই যে সম্পাদনের তারিখটা বাংলাতে দেওয়া থাকে, টোটাল তফসিলটা দেওয়া আছে। তো মোটামুটি এটি হচ্ছে, আর এইগুলা হাত নকশা প্রতিটা দলিলেই আপনারা পাবেন, যে জমিটাকে জাস্ট একটা আইডেন্টিফাই করার জন্য দেওয়া হয়। তো আজকের মোটামুটি ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি এবং আপনাদেরকে আমরা এই নোটটি দিয়ে দিব। আশা করি আপনারা সেখান থেকে উপকৃত হবেন। আর আমাদের এই কোর্সগুলো যেহেতু রেকর্ড করা থাকে, আপনারা পরবর্তী চাইলে যতবার খুশি দেখে নিতে পারেন। নিলে আপনাদের হয়তো বুঝে আসবে তাড়াতাড়ি, কারণ একবারে হয়তো মাথায় ঢোকার কথা না এত কিছু। তো যাই হোক, আমরা আমাদের যেই ভূমি সংক্রান্ত আইনগুলো নিয়ে যে বইটা, এটা আমরা আগামী মাসে পাবলিশ করব। এখনো কিন্তু হয়নি, বাজারে নাই, আগামী মাসে আসবে। তো আশা করি সবাই উপকৃত হবেন। ভালো